আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের জি স্যার, শোনা যাচ্ছে। খুবই পরিচিত একটা টপিকস আজকে আমাদের। আহ, আপনারা এখানে ফরেন ট্রেডের কেউ আছেন? ফরেন ট্রেডে কাজ করেন এরকম কেউ আছেন? জি স্যার, আমি আছি। আপনি আমাকে একটু হেল্প করবেন আর কি। ইনশাল্লাহ। মা- মানে কোথাও হইলে বা কোনো কিছু অ্যাড করতে হলে আপনি অ্যাড করবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের পড়াশোনা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। আমি সব সময় একটা কথা এই সমস্ত স্ট্যান্ডার্ড পড়ানোর ক্ষেত্রে একটা কথা বলি, যে আপনারা জানেন, আব্বু শব্দ করে না, ওই ঘরে যাও তাহলে। আমাদের যে শরিয়া স্ট্যান্ডার্ড গুলো আছে, তার মধ্যে কিছু বেসিক স্ট্যান্ডার্ড আছে, যেমন মুদারাবা, মুশারাকা, ইস্তিসনা, সালাম। এগুলো হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড। হুম। আহ, আর কিছু স্ট্যান্ডার্ড আছে অ্যাকচুয়ালি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অথবা ওয়ার্ল্ডে বহুল প্রচলিত, সেগুলোকে কিভাবে ইসলামাইজ করা যায়, বা সেই বহুল প্রচলিত যে পদ্ধতিগুলো সেগুলোর মধ্যে কতটুকু ইসলাম আছে আর কতটুকু ইসলাম নাই, সেটাই আসলে আইডেন্টিফাই করা, এবং যতটুকুতে ইসলাম নাই সেই জায়গায় আসলে রিপ্লেসমেন্ট হিসাবে বা অল্টারনেটিভ হিসাবে আমরা কি আনতে পারি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখানে নাম দেখেই বুঝছেন যে স্ট্যান্ডার্ডের নাম ডকুমেন্টারি ক্রেডিট, হোয়ারাস ইসলামিক ব্যাংকগুলো কিন্তু ক্রেডিট শব্দটাকে পারতপক্ষে এড়ায় চলে। তারা নর্মালি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্স টার্মিনোলজিটা ইউজ করা হয়, কিন্তু যেহেতু ডকুমেন্টারি ক্রেডিট এটা একটা বহুল প্রচলিত একটা পদ্ধতি, এবং ইন্টারন্যাশনাল ট্রেডে এটার তো বুঝতেই পারেন যে ইন্টারন্যাশনাল ট্রেড আসলে ডকুমেন্টারি ক্রেডিট ছাড়া অনেকটা অচল। যদি ওয়ার্ল্ডে এখন ওপেন অ্যাকাউন্ট চলে আসছে, ওপেন অ্যাকাউন্টেই বেশি হয়, কিন্তু বাংলাদেশে স্টিল নাও মোর দেন 80% ইম্পোর্ট, বিশেষ করে এক্সপোর্ট না, কিন্তু এক্সপোর্টটা তো আমাদের ম্যাক্সিমামই কন্ট্রাক্টের বেসিসে হয়। ইম্পোর্টটা আমাদের বেসিক্যালি আসলে স্টিল নাও মোর দেন 80% বা 90% আমরা এলসির মাধ্যমেই করে থাকি। তো এই স্ট্যান্ডার্ডেও আসলে আমরা শুরুতেই এলসি কাকে বলে, এলসির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, প্রথমে আমরা প্র্যাকটিস যেটা আছে সেটা জানার চেষ্টা করব, তারপরে শরিয়া রুলিং গুলো কি আছে সেগুলো স্ট্যান্ডার্ডে আছে। হ্যাঁ। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই স্ট্যান্ডার্ডটাতে যেটা আমি শুরুতেই বললাম যে তিনটা ধাপ আছে। একটা হচ্ছে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা শরিয়া স্ট্যান্ডার্ডে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড থাকে। তারপরে আছে ডেফিনেশন, টাইপস এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডকুমেন্টারি ক্রেডিট। এটা হচ্ছে নর্মাল বা অ্যাজ ইউজুয়াল যে কনভেনশনাল ব্যাংকের যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো এখানে বলা হয়েছে। 3 নম্বরে এসে বলা হয়েছে শরিয়া রুলিং অন ডকুমেন্টারি ক্রেডিট। তাহলে এই ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে আসলে শরিয়া রুলিংটা কি হতে পারে। ডেফিনেশনে তো আলাদা করে বুঝতেই পারছেন, ডেফিনেশন, প্রসিডিউরাল স্টেজ, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আছে। আর শরিয়া রুলিং এর মধ্যে আছে পারমিজিবিলিটি, কন্ট্রাক্ট প্রিসিডিং ওপেনিং অফ ক্রেডিট, কমিশনস অ্যান্ড এক্সপেন্সেস, গ্যারান্টিস, মুরাবাহা ট্রানজেকশন, মুশারাকা কন্ট্রাক্ট, জেনারেল রুলস। দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিসকাশন পয়েন্ট অর ডিসকাশন সাবজেক্ট অফ দিস স্ট্যান্ডার্ড। স্কোপে বলা হয়েছে দিস স্ট্যান্ডার্ড কাভার্স ডকুমেন্টারি ক্রেডিট এক্সটেন্ডেড বাই অ্যান ইনস্টিটিউশন either on the basis of client orders or for the use of the institution itself. যদি কেউ ইউসিপি পড়ে থাকেন আপনারা জানেন সেখানে বলা হয়েছে যে ক্রেডিটের সংজ্ঞাতে বলা হয়েছে যে কোনো ক্লায়েন্টের রিকোয়েস্টে অথবা ব্যাংক তার নিজের প্রয়োজনে যদি কিন্তু সে ক্রেডিট ইস্যু করতে পারে। এখানেও এই স্ট্যান্ডার্ডটাতেও সেটাই বলা হয়েছে যে এই স্ট্যান্ডার্ড কাভার করবে ওই সমস্ত এলসি কে, ডকুমেন্টারি ক্রেডিট, যারা যেগুলো আসলে কোনো ক্লায়েন্টের অর্ডারে করা হয় অথবা প্রতিষ্ঠান তার নিজের স্বার্থে করে, ইনক্লুডিং অল টাইপস অ্যান্ড ফর্মস অফ ডকুমেন্টারি ক্রেডিট। সকল ধরনের টাইপ এবং ফর্ম ডকুমেন্টারি ক্রেডিট, দ্য ভেরিয়াস স্টেজেস অফ দেয়ার এক্সিকিউশন অ্যান্ড দ্য রিলেশনশিপস ক্রিয়েটেড বিটুইন দ্য পার্টিস টু দ্য ট্রানজেকশন। ওকে। তার মানে এখানে দেখেন 3 ধরনের বিষয় এই স্ট্যান্ডার্ডের স্কোপ হিসেবে দেখা হয়েছে। এক নম্বর হচ্ছে ডিসি বা এলসি, ডকুমেন্টারি ক্রেডিট অর লেটার অফ ক্রেডিট ইস্যুড বাই ইনস্টিটিউশন অন দ্য বেসিস অফ ক্লায়েন্টস অর্ডার অর ফর দ্য ইউজ ইটসেলফ।
2 নম্বর হচ্ছে টাইপস, ফর্ম, স্টেজেস, এক্সিকিউশন। 3 নম্বর হচ্ছে রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিস। ওকে, আপনারা যে আমি যদি দ্রুত যাই, আপনারা যেখানে মনে করবেন যে এই পয়েন্টে বেশি আলোচনা করা দরকার, সেই পয়েন্টে আমরা একটু বেশি আলোচনা করব। ডকুমেন্টারি ক্রেডিট জিনিসটা আসলে কি? আপনারা কেউ কি সাদামাটা ভাষায় কেউ একজন বলবেন? আচ্ছা, স্যার, জি ইউনুস ভাই। ডকুমেন্টারি ক্রেডিট হচ্ছে মানে এক ব্যাংক আর এক ব্যাংকের পক্ষ থেকে মানে বায়ারের পক্ষ থেকে মানে উনি একটা আন্ডারটেকিং দেয় যে পেমেন্টটা যদি বায়ার দিতে না পারেন তাহলে ব্যাংক নিজের হয়ে এই পেমেন্টটা সেলারকে পরিশোধ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে হচ্ছে এলসির আগেও কিছু একটা আছে, এটা মাথায় রাখবেন। কারণ বায়ারের পক্ষ থেকে সেলারকে আন্ডারটেকিংটা দিচ্ছে, তার মানে আগে বায়ার আর সেলারের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে নাকি বলেন? বায়ার আর সেলারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার ভিত্তিতেই বায়ার রিকোয়েস্ট করছে। এবং একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আপনি যে শব্দটা বললেন যে বায়ার যদি পেমেন্ট না দেয়, এটা কিন্তু ঠিক না। কারণ এলসি ইটসেলফ অ্যান আন্ডারটেকিং, এটা কিন্তু গ্যারান্টি না। অর্থাৎ আপনি যদি কমপ্লাইং প্রেজেন্টেশন আসে, তাহলে আসলে এই পেমেন্টের প্রাইমারি দায়িত্ব আসলে ব্যাংকের। এটা ইট ইজ আন্ডারটেকিং, নট গ্যারান্টি। মানে পরবর্তীতে পরবর্তীতে ব্যাংক, আন্ডার দ্য অ্যারেঞ্জমেন্ট বিটুইন ব্যাংক অ্যান্ড দ্য কাস্টমার, দ্য ব্যাংক উইল রিয়ালাইজ দ্য এলসি পেমেন্ট। হ্যাঁ, যেমন আপনি একটা এলসি আসছে, কমপ্লাইং হয়েছে, 5 দিনের পরে চলে গেছে, তো পঞ্চম দিনে আপনার ডকুমেন্ট চেকিং এর দিন দিন শেষ হয়ে গেছে, কমপ্লাই পাইছেন। আপনি কি বলতে পারবেন যে আমি কাস্টমারের কাছে ডকুমেন্ট পাঠাইছি, সুতরাং সে পেমেন্ট দিলে আমি তোমারে দেবো? এই কথা বলার কোনো সুযোগ নাই, বিকজ ইটস ইওর প্রাইমারি রেসপন্সিবিলিটি টু মেক পেমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি। তো আমরা একটু স্ট্যান্ডার্ডে যাওয়ার আগে দেখার চেষ্টা করি এলসিটা আসলে কিভাবে কাজ করে, যেটা আমরা অনেকেই আলটিমেটলি জানি। আবার একটু নতুন করে রিমেমোরাইজ করি ফর দিস স্ট্যান্ডার্ড। আসলে প্রথমেই একটা এলসি ওপেন হয় না। যেমন আপনারা যদি ইউসিপি পড়ে থাকেন, ইউসিপি এলসি নিয়ে কথা বলে, কিন্তু আসলে ইউসিপির এলসিটা আসলে শুরু হয় অনেক আগে থেকে। যেমন আমি উদাহরণটা এভাবে দেই, যে কোনো বাচ্চা যখন বাংলা মানে ভূমিষ্ঠ হয়, আসলে সেইটা তার জন্ম তারিখ, কিন্তু অ্যাকচুয়ালি এই বাচ্চা কিন্তু আরো 10 মাস আগে থেকেই গঠন হওয়া শুরু হয়। তার মানে অ্যাকচুয়ালি বাচ্চাটা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার অস্তিত্ব কিন্তু এর 1 বছর আগে থেকেই শুরু হয়। তো একটা এলসি হবে কি হবে না, সেই জাইগোট ফর্মটা হয় হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে। একটা বায়ার এবং সেলার তারা একসাথে মিটিং করে ডিসিশন করে যে আমরা কিছু গুডস আমদানি করতে চাই, বায়ার মনে করে, আর সেলার বলে আমি রপ্তানি করতে চাই। বায়ার যখন মনে করে যে তার কিছু গুডস পাওয়া দরকার, আর সেলার যখন মনে করে তার গুডস বিক্রি করা দরকার, সেই ক্ষেত্রে আপনারা কি বলতে পারবেন যে বায়ারের কনসার্নটা কি আর সেলারের কনসার্নটা কি? বায়ারের কনসার্নের জায়গা কোনটা আর সেলারের কনসার্নের জায়গা কোনটা? কেউ কি বলতে পারবেন বা বলবেন? আচ্ছা, বায়ার চায় যে গুডসটা প্রপারলি সে পাবে, ঠিক আছে? অর্থাৎ গুডস ডেলিভারি, কোয়ালিটি, এগুলোর নিশ্চয়তা চাই হচ্ছে বায়ার। আর সেলার চায় হচ্ছে তার পেমেন্টটা নির্বিঘ্নে আসবে, ঠিক আছে? তাহলে একটা সেলস কন্ট্রাক্ট যখন হয়, তখন বায়ারের কনসার্ন থাকে যে আসলে গুডস এর কোয়ালিটি, গুডস এর কোয়ান্টিটি, গুডস এর ডেলিভারি, এগুলো ঠিক আছে কিনা। আর সেলারের টেন্ডেন্সি থাকে যে আমি আসলে পেমেন্টটা কিভাবে পাবো, পেমেন্টটা আমি কিভাবে এনশিওর করতে পারি। তাহলে সেলস কন্ট্রাক্টে যদি আমরা, যেহেতু ব্যাংক, আমরা আসলে পেমেন্ট, এলসি কে কিন্তু একটা পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বলে, আপনারা জানেন। তাহলে আমরা আসলে পেমেন্ট নিয়ে কাজ করছি। তো সেলার বায়ারের কাছ থেকে কতভাবে পেমেন্ট পেতে পারে, আপনারা কেউ বলবেন একটু?
জি স্যার। বায়ারের কাছ থেকে সেলার পেমেন্ট কত ভাবে পেতে পারে, বা পেমেন্ট মোড গুলো কি কি হইতে পারে? জি মনির ভাই, বলতে চাইছিলেন, বলেন। আচ্ছা, দেখেন, আহ, উম, আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি পেমেন্ট মেথড হচ্ছে চারটা। একটা হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স, অর্থাৎ সেলারের যদি ডোমিনেন্সি থাকে টু দা বায়ার, তাহলে বলতে পারে তুমি আগে টাকা পাঠাও, তারপরে তোমাকে আমি মাল পাঠাবো। যেমন আমরা দোকানে যাই, যেই সমস্ত দোকানগুলো ভালো চলে, তাহলে তারা বলেছে পে ফার্স্ট, আগে পে করো তারপরে তুমি জিনিস কেনো। দুই নাম্বার হচ্ছে বায়ার যদি ডোমিনেট করে, সেলার যদি কম ডোমিনেট করে, যেমন বাংলাদেশের যে গার্মেন্টস এর সেলাররা বা এক্সপোর্টার, এরা কিন্তু খুবই কম ডোমিনেট করে মানে বায়ারের উপর, যার কারণে এরা কিন্তু সেলস কন্ট্রাক্টেই কাজ করে, কোনো এলসির প্রয়োজন পড়ে না। তো তখন বায়ার কি বলে, যে তুমি মাল পাঠাও, মাল বুঝে পাওয়ার পরে তোমাকে আমি টাকা দেব। আচ্ছা, এই দুইটা কন্ডিশনের মাঝামাঝি বায়ার যদি, আচ্ছা, সেলার যদি মনে করে যে না, আমার গুডসের একটু নিশ্চয়তা চাই, যে মিনিমাম গুডসটা পাইলে, গুডসটা পাওয়ার আগে যেন টাকা দেয়, অর্থাৎ আমি গুডস পাঠাচ্ছি ঠিক আছে, কিন্তু গুডস পেয়ে বিক্রি করে যদি সে টাকা না দেয়, তাহলে আমি গুডসটা পাঠাবো, এদিক দিয়ে ডকুমেন্ট পাঠাবো, ডকুমেন্টটা সারানোর সময় সে টাকা দেবে। এইটার নাম হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। আর একটা হচ্ছে যে না, আমি এক্সপোর্টারকে বিশ্বাসী, সরি, ইম্পোর্টারকে বিশ্বাসী করি না, আমি গুডস পাঠাবো, আমাকে থার্ড কোনো পার্টি, সেই ক্ষেত্রে অবভিয়াসলি ব্যাংক, যদিও এলসি ব্যাংক ছাড়াও কোনো কর্পোরেশন ইস্যু করতে পারে, তো ওয়ার্ল্ডে এখন পর্যন্ত ওই ধরনের প্র্যাকটিস হয় না, সব এলসি গুলো আসলে ব্যাংকই ইস্যু করে থাকে। তো তখন বলে যে না, তোমাকে আমি গুডস পাঠাইতে পারি, কোনো একটা ব্যাংক যদি পেমেন্টের নিশ্চয়তা দেয় যে সেই ব্যাংক পে করবে, তাহলে আমি তোমাকে গুডস দিতে পারি। তার মানে হচ্ছে আলটিমেটলি পেমেন্ট মেথড চারটা। একটা সেলস কন্ট্রাক্টে এই চারটা পেমেন্ট মেথডের মধ্যে যদি একটা মেথড শুধু থাকে, যে পেমেন্ট মেথড হচ্ছে এলসি, তাহলেই কিন্তু এলসির প্রশ্ন আসে। কিন্তু সেলস কন্ট্রাক্টে যদি ডকুমেন্টারি কালেকশন থাকে, অথবা সেলস কন্ট্রাক্টে যদি থাকে ক্যাশ ইন অ্যাডভান্স, অথবা সেলস কন্ট্রাক্টে যদি ওপেন অ্যাকাউন্ট থাকে, আচ্ছা ওপেন অ্যাকাউন্ট মানে একদম বাকিতে, যেটা আমি বললাম এটারে বলে ওপেন অ্যাকাউন্ট, তাহলে এই তিনটা পদ্ধতি আসলে আসলে এলসির আর কোনো প্রশ্ন আসে না। শুধুমাত্র একটা সেলস কন্ট্রাক্টে যদি থাকে যে এই পেমেন্টটা হবে এলসির মাধ্যমে, তখনই প্রশ্ন আসে তাহলে এলসি করতে হবে। তখন কি করে, বায়ার কি করে, একটা ব্যাংকের কাছে যায়, একটা ব্যাংকের কাছে গিয়ে সে একটা এলসি অ্যাপ্লিকেশন দেয়, দিয়ে বলে যে আহ, আমার একটা সেলস কন্ট্রাক্ট করেছি, এই এই কন্ডিশন সেলস কন্ট্রাক্টে আছে, সেই সেলস কন্ট্রাক্টের ভিত্তিতে এলসি অ্যাপ্লিকেশন ব্যাংকের কাছে দিয়ে থাকে। ব্যাংক কি করে, এই সেলারকে সেই এলসি, অ্যাজ পার এলসি অ্যাপ্লিকেশন অ্যান্ড সেলস কন্ট্রাক্ট, এই দুইটার সমন্বয়ে ব্যাংক একটা এলসি ইস্যু করে। এলসি ইস্যু করে, যেহেতু ধরেন যে চায়নার একটা বায়ার, সেই বায়ারকে তো আপনি যদি চান সরাসরিও দিতে পারেন, সরাসরি যদি দিতে না পারেন, তাহলে যদি কোনো ব্যাংকের সহযোগিতা নেন সেটাও নিতে পারেন। যদি কোনো ব্যাংকের সহযোগিতা, যেমন আপনি চায়নায় একটা এই সেলারের বাড়ি হচ্ছে চায়নাতে, তাহলে চায়নাতে ওনার ফ্যাক্টরিতে গিয়ে তো আপনার এলসি দেওয়া সম্ভব না। তো আপনি কি করবেন, চায়নার একটা ব্যাংককে আপনি সহযোগিতা নিলেন, যে এই ব্যাংকে বললেন যে আমি তোমাকে এলসি পাঠাচ্ছি, সেই এলসিটা তুমি সেলারের কাছে পৌঁছাও। তাহলে এই মাঝখানে যে ব্যাংকটা ইউজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। এগুলো কিন্তু মাথায় রাখবেন একটু। আচ্ছা, এলসি পাওয়ার পর যখন কনফার্ম হলো, তখন সেলার বলে ঠিক আছে, আমি যেহেতু এলসি পেয়েছি, এখন আমি গুডস শিপমেন্ট করব। সে তখন কি করে, গুডস শিপমেন্ট করে। ওকে, শিপমেন্ট করে, শিপমেন্টের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা সে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে পাঠায়। ইস্যুইং ব্যাংকিং কাউন্টারে সে সরাসরিও পাঠাইতে পারে, আবার কোনো ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারে। কোন ব্যাংকের মাধ্যমে পাঠাবে সেই ব্যাংকটাও কিন্তু এই এলসির মধ্যে বলা থাকে। তো নর্মালি চায়নার কোনো পার্টি, সেই চায়নারই কোনো ব্যাংকের নাম থাকে, সেই ব্যাংকটাকে বলা হয় নমিনেটেড ব্যাংক। তো নমিনেটেড ব্যাংকের কাছে সে ডকুমেন্ট প্রেজেন্ট করে, ডকুমেন্ট প্রেজেন্ট করার পরে নমিনেটেড ব্যাংক সেই ডকুমেন্টটা ফরওয়ার্ড করে হচ্ছে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে। ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট যদি ডিসক্রিপ্যান্ট না থাকে,
চেক করে যদি দেখে যে ডকুমেন্ট কমপ্লাইট, তাহলে সে পেমেন্ট দিয়ে দেয় নমিনেটেড ব্যাংকে, এবং নমিনেটেড ব্যাংকের মাধ্যমে আলটিমেটলি সেলারের অ্যাকাউন্টে যায়। এবার এই ডকুমেন্টটা নিয়ে ব্যাংক কাস্টমারকে, তার যে বায়ার আছে তাকে বলে যে তোমার ডকুমেন্ট এসেছে, তখন সে টাকা দিয়ে বা যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে বা সাবসিকুয়েন্ট ফাইন্যান্স থাকে তাহলে টাকা দিয়ে ডকুমেন্ট রিলিজ করে। দিস ইজ অল অ্যাবাউট দ্য এলসি সাইকেল। এই সাইকেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না আচ্ছা, স্যার। প্রশ্ন যদি না থাকে তাহলে একটা কথা বলি যে সেলারকে বিশ্বাস না করার কারণে কিন্তু ব্যাংকের গ্যারান্টি চাচ্ছে। এখন এমন একটা ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, যেমন বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী ব্যাংকগুলোর গ্যারান্টি বা ইসলামী ব্যাংকের এলসি অনেকেই নিতে চাচ্ছে না। তো যদি এরকম ঘটনা ঘটে যে সেলারের কাছে ব্যাংককেও রিস্কি মনে হয়, তাহলে সে একটা ফার্দার স্ট্রং ব্যাংকের আন্ডারটেকিং চাইতে পারে। যদি এরকম হয় তাহলে সেই যে ব্যাংকটা ইউজ করা হয় তাকে বলা হয় কনফার্মিং ব্যাংক। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা সংজ্ঞা দিছি, সংজ্ঞা তো আমি বলছি। কনফার্মিং ব্যাংক মিন্স দ্য ব্যাংক দ্যাট অ্যাডস ইটস কনফার্মেশন টু এ ক্রেডিট আপন দ্য ইস্যুইং ব্যাংকস অথরাইজেশন অর রিকোয়েস্ট। ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকে বলে যে তুমি আমার একটা অমুক ব্যাংকে এলসি, অমুক পার্টিকে এলসি দিচ্ছি, সে নিচ্ছে না, তুমি এই ব্যাংকের এলসিতে একটা কনফার্মেশন দাও। এছাড়াও আপনারা জানেন যে নস্ট্রো অ্যাকাউন্ট যদি নমিনেটেড ব্যাংকে না থাকে, যদি ফার্দার অন্য ব্যাংক ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আর একটা ব্যাংক হয়, তাকে বলা হয় রিইম্বার্সিং ব্যাংক। এটা আছে কিনা জানি না, হ্যাঁ রিইম্বার্সিং ব্যাংক আছে। আবার অনেক সময় দেখা যায় যে এলসিতে বলা নাই, এলসিতে যেই ব্যাংকের কথা বলা আছে সেই ব্যাংকে আসলে বেনিফিশিয়ারির পক্ষে ডকুমেন্ট দেওয়া সম্ভব না, সে যদি কোনো থার্ড ব্যাংক ব্যবহার করে তাকে বলা হয় প্রেজেন্টার ব্যাংক। ওকে, তার মানে দিস ইজ অল অ্যাবাউট 1 2 3 4 5 6 ছয় ধরনের ব্যাংক কিন্তু একটা এলসিতে ব্যবহার হতে পারে। কোনটা জি, প্রেজেন্টার ব্যাংক আমার বলবেন? প্রেজেন্টার ব্যাংক হচ্ছে, আপনি কি ফরেন ট্রেডে আছেন? না না, আচ্ছা, রকুন জানবে, দেখেন আপনাকে এলসিতে বলা হলো, আপনি আপনি কোন ব্যাংকে আছেন? আমি আলার ইসলাম ব্যাংক, আলারাফাই কোন ব্রাঞ্চে? যাত্রাবাড়ি ব্রাঞ্চ। ও, আমি তো আলারাফার গুলশান ব্রাঞ্চে। আচ্ছা ও, আচ্ছা, জি রকন ভাইয়ের সাথে কথা হয়নি। আচ্ছা ঠিক আছে, তো আপনি আলারাফা ইসলামী ব্যাংক একটা এলসি দিলেন হচ্ছে ব্যাংক অফ চায়নাকে। তো আপনি বেনিফিশিয়ারিকে বললেন যে ভাই তুমি ব্যাংক অফ চায়নাতে ডকুমেন্টটা প্রেজেন্ট করবা, এলসিতে বলা থাকতে হবে। নমিনেটেড ব্যাংক, এটা মাথায় রাখবেন, নমিনেটেড ব্যাংক এলসিতে বলা থাকতে হয়। তো দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি যেই শহরে থাকে সেই শহরে ব্যাংক অফ চায়না নাই। তো সেইখানে আছে ধরেন যে গুয়াংজু ব্যাংক, চায়নাতে একটা ব্যাংকের নাম আছে গুয়াংজু ব্যাংক। ও, তাহলে এলসিতে বলা নাই, এলসিতে বলা আছে যে ব্যাংক অফ চায়নার কথা। তো কিন্তু ব্যাংক অফ চায়না বেনিফিশিয়ারির ইয়েতে নাই। তো বেনিফিশিয়ারি বলল যে, এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট হচ্ছে গুয়াংজু ব্যাংকে। তো এইবার বেনিফিশিয়ারি কি করলো, ডকুমেন্ট সাবমিট করলো গুয়াংজু ব্যাংকে, এই কথা বলে যে তুমি এই ডকুমেন্টটা হয় ব্যাংক অফ চায়নাকে পাঠাও অথবা সরাসরি আসলে ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দাও। তাহলে এই যে গুয়াংজু ব্যাংক এলসিতে নাই কিন্তু সেইখানে বেনিফিশিয়ারি ডকুমেন্ট জমা দিল, ওই ব্যাংকটাকে বলা হচ্ছে প্রেজেন্টিং ব্যাংক। ক্লিয়ার? জি জি। ইউসিপিতে এই প্রত্যেকটা ব্যাংকের রেসপন্সিবিলিটি আছে এবং প্রত্যেকটা ব্যাংকের কি দায়িত্ব কর্তব্য এবং সে কতটুকু লায়াবল, এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা আছে। এই বিষয়ে আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র আমাদের শরিয়ার স্বার্থে আমরা জানার চেষ্টা করলাম যে এলসির আসলে ফরম্যাটটা কি রকম হতে পারে। আচ্ছা, এলসি ফরম্যাট নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে বলতে পারেন, না থাকলে আমরা একটু আগাই। এবার আমরা স্ট্যান্ডার্ডে যাই। দেখেন, এক নম্বর হচ্ছে ডেফিনেশন অফ ডকুমেন্টারি ক্রেডিট। আমরা দেখলাম এই যে সাইকেলে দেখলাম যে বায়ারের রিকোয়েস্টে ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারির ফেভারে একটা এলসি ইস্যু করে। এলসিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে এবং সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস ফিল আপ করে যদি ডকুমেন্ট প্রেজেন্ট করা হয় তাহলে ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য থাকে। তার মানে দেখেন, সংজ্ঞাটা দেখেন, এ ডকুমেন্টারি ক্রেডিট ইজ আর রিটেন আন্ডারটেকিং, এটা মাথায় রাখবেন। ইট ইজ নট গ্যারান্টি বাই এ ব্যাংক, একটা ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটা আন্ডারটেকিং যেটা লিখিত থাকে, নোন অ্যাজ ইস্যুয়ার অথবা ইস্যুইং ব্যাংক। এই যেই ব্যাংক আন্ডারটেকিংটা দেয় তাকে বলছি আমরা ইস্যুইং ব্যাংক। গিভেন টু দ্য সেলার, কাকে দেয়? সেলারকে।
সেলারের অপর নাম হচ্ছে বেনিফিশিয়ারি। অ্যাজ পার বায়ার্স ইনস্ট্রাকশন, অর্থাৎ বায়ার মানে অ্যাপ্লিকেশন অথবা সরি অ্যাপ্লিক্যান্ট অথবা ক্লায়েন্ট, অর ইজ ইস্যুড বাই দ্য ব্যাংক ফর ইটস ওন ইউজ। যেমন ধরেন যে আল আরাফা ইসলামী ব্যাংক তার টাওয়ারে একটা এলসি লাগাবে, তো সেই এলসির গুডস গুলো সে বা এলসি সরি মানে একটা লিফট লাগাবে, তো সে চিন্তা করলো আমার নিজের লিফট আমি নিজেই ইম্পোর্ট করব, তার মানে সেটাও সে পারে। আন্ডারটেকিং টু পে আপ টু এ স্পেসিফাইড অ্যামাউন্ট, আপনারা জানেন যে এলসির ভ্যালু থাকে যে $1,00,000 বা $2,00,000, একটা স্পেসিফাইড অ্যামাউন্ট থাকে উইথ আ সার্টেন পিরিয়ড অফ টাইম। এখানে বলা হয় পেমেন্টটা সাইটে হবে নাকি ডেফার্ড হবে নাকি ওই অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে হবে, অন কন্ডিশন দ্যাট দ্য সেলার প্রেজেন্টস ডকুমেন্টস ফর দ্য গুডস কনফর্মিং টু দ্য ইনস্ট্রাকশনস। ভেরি ইন্টারেস্টিং। বলছে যে যেই গুডস চাওয়া হয়েছে সেই গুডসকে কনফার্ম করে এলসিতে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি ডকুমেন্ট প্রেজেন্ট করা হয়, এই কন্ডিশনে ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দেয় বেনিফিশিয়ারিকে যে তাহলে সে পেমেন্ট করবে। ওকে, একেবারে সংক্ষেপে যদি বলি, আর ডকুমেন্টারি ক্রেডিট ইজ অ্যান আন্ডারটেকিং বাই এ ব্যাংক টু পে সাবজেক্ট টু কনফর্মিটি অফ দ্য ডকুমেন্টস টু দ্য কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাকশনস। আপনারা সবাই জানেন যে এলসি মূলত আসলে গভর্ন হয় ইউসিপি 600 দিয়ে। ওখানে সুন্দর একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে, এটাই আপনার অনেক সময় ভাইভাতেও ধরে বা সবাই এটাই শেখে। ক্রেডিট মিনস এনি অ্যারেঞ্জমেন্ট হাউএভার নেমড অর ডেসক্রাইবড দ্যাট ইজ ইররেভোকেবল and thereby constitutes a definite undertaking of the issuing bank to honor a complying presentation. ওকে, যদি আপনারা এলসির সংজ্ঞাটা এবং সার্কেলটা বুঝে বুঝে ফেলেন তাহলে আমার মনে হয় যে আমাদের অর্ধেক পড়া শেষ হয়ে যাচ্ছে। প্রসিডিউরাল স্টেটস দেখেন, এক নম্বর হচ্ছে দ্য স্টেজ অফ কনক্লুডিং আ ক্রেডিট কন্ট্রাক্ট। দিস স্টেজ precedes credit and the contract concluded is usually a sales contract in which the seller stipulates that the price be paid through documentary credit. However, the contract may be lease contract, agency with commission, or any other contract. Very interesting. আচ্ছা, একটা সেলস কন্ট্রাক্টে পেমেন্ট মেথড কয়টা থাকতে পারে? আমরা শুরুতেই বললাম চারটা। কি 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 কি? ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, অ্যাডভান্স পেমেন্ট। হ্যাঁ, আর হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট মানে এলসি। জি তার মানে এখানে বলা হয়েছে, দেখেন খুবই ভালো করে দেখেন, বলছে দিস স্টেজ প্রিসিডস ক্রেডিট। এই স্টেজটা হচ্ছে এলসির আগের ঘটনা, প্রিসিডস মানে আগে। এন্ড দ্য কন্ট্রাক্ট কনক্লুডেড ইজ ইউজুয়ালি এ সেলস কন্ট্রাক্ট, মানে এই ক্রেডিটের আগে যেটা হয় বায়ার এবং সেলারের মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট থাকে, ইন হুইচ দ্য সেলার স্টিপুলেটস দ্যাট দ্য প্রাইস টু বি পেইড থ্রু ডকুমেন্টারি ক্রেডিট। ওই সেলস কন্ট্রাক্টে যদি থাকে ওপেন অ্যাকাউন্ট অথবা ডকুমেন্টারি কালেকশন অথবা ক্যাশ ইন অ্যাডভান্স অথবা অ্যাডভান্স পেমেন্ট, তাহলে আর এলসির প্রশ্ন নাই। যদি ওই কন্ট্রাক্টে ডকুমেন্টারি ক্রেডিটের মাধ্যমে প্রাইসটা পে করা হবে তখনই আসলে এলসি করতে হয়। হাউএভার দ্য কন্ট্রাক্ট মে বি, আবার বলছে যে তবে এলসি ছাড়াও এই কন্ট্রাক্ট মে বি লিজ কন্ট্রাক্ট, এজেন্সি উইথ কমিশন অর এনি আদার কন্ট্রাক্ট, অন্য কোনোভাবেও কন্ট্রাক্টটা সমাধান হইতে পারে। আচ্ছা, আমরা একটা কাজ করি, দাঁড়ান। দেখেন, তার মানে হচ্ছে আমরা যদি দেখি যে
তাহলে এই যে প্রথম যে সেলস কন্ট্রাক্ট এবং শিপমেন্ট না, কিন্তু শুধু সেলস কন্ট্রাক্টটা হইল এই বায়ার এবং সেলারের মধ্যে, এটাই হচ্ছে ফার্স্ট স্টেজ। এলসি পর্যন্ত আমরা যাই নাই। তার মানে এই বায়ার এবং সেলারের মধ্যে যে কন্ট্রাক্টটুকু হইলো সেটাকে আমরা বলছি এই স্ট্যান্ডার্ডে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ আসেন, দ্য স্টেজ অফ রিকোয়েস্টিং দ্য ওপেনিং অফ দ্য ক্রেডিট। ঠিক আছে, সেকেন্ড স্টেজে যেটা বলতেছে যে at this stage the buyer request the bank to open the credit so that the seller can be notified। বলা হলো যে যখন একটা সেলস কন্ট্রাক্ট কনক্লুড হয় এইভাবে যে আসলে এর পেমেন্টটা হবে এলসির মাধ্যমে, তখন এই স্টেজে এসে ইম্পোর্টার ব্যাংকে রিকোয়েস্ট করে একটা এলসি করার জন্য, এবং সেই এলসিটা যেন ইয়ে করা হয়, মানে কি বলে, মানে বেনিফিশিয়ারিকে জানানো হয়। এটাকে বলা হচ্ছে সেকেন্ড স্টেজ। এখনো কিন্তু এলসি ইস্যু হয় নাই। থার্ড স্টেজে গিয়ে দ্য স্টেজ অফ দ্য ইস্যুইং ক্রেডিট অ্যান্ড নোটিফাইং দ্য সেলার, থার্ড স্টেজে এসে এলসি হচ্ছে। At this stage, the bank issues and sends the letter of documentary credit to the seller either directly or through an intermediary bank। এই ইন্টারমিডিয়ারি ব্যাংকের মধ্যে যে পাঠাচ্ছে সেই ইন্টারমিডিয়ারি ব্যাংকের নামটা কি? বলেন তো, এই ইন্টারমিডিয়ারি ব্যাংকটার নাম কি? ইন্টারমিডিয়ারি ব্যাংকের নামটা কি? অ্যাডভাইসিং ব্যাংক। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাডভাইজিং ব্যাংক। চতুর্থ স্টেজে বলতেছে এক্সিকিউটিং দ্য ক্রেডিট। এক্সিকিউটিং ক্রেডিট কি? অ্যাট দিস স্টেজ দ্য বেনিফিশিয়ারি প্রেজেন্টস দ্য ডকুমেন্টস স্টিপুলেটেড ইন দ্য লেটার অফ ক্রেডিট টু দ্য ব্যাংক। এই স্টেজে এসে কি করে? বেনিফিশিয়ারি ডকুমেন্টারি ক্রেডিটটা এক্সিকিউট করে। কিভাবে এক্সিকিউট করে? তো শিপমেন্ট করে, যেহেতু শিপমেন্ট পেমেন্টের সাথে রিলেটেড না, এই জন্য এখানে বলা হয় নাই। সে শিপমেন্ট করে যে ডকুমেন্টটা হয় সেই ডকুমেন্ট কি করে? প্রেজেন্ট করে। ঠিক আছে, দুই একটা মূল ডকুমেন্টের নাম বলতে পারবেন আপনারা যে কি কি ডকুমেন্ট থাকে ওর মধ্যে? কমার্শিয়াল ইনভয়েস, থ্যাংক ইউ। আর প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্ট। তারপর বিএল, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বিএল এবং কমার্শিয়াল বিল অফ ইনভয়েস, এই এক্সচেঞ্জ, দুইটা বলবেন। বিল বিল অফ অফ এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জও থাকে, আরো অনেক কিছু থাকে, একদম এক গাদা ডকুমেন্টস থাকে। তবে সবসময় মাথায় রাখবেন সার্টিফিকেট কমার্শিয়াল অফ অরিজিন। ইনভয়েস, হ্যাঁ, বিল অফ প্লেডিং এবং কমার্শিয়াল ইনভয়েস ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এটা সব এলসিতেই থাকে। মানে বিল অফ প্লেডিং বলতে যদি এয়ারে আসে তাহলে এয়ারওয়ে বিল, তারপরে সিতে আসলে বিল অফ প্লেডিং, আবার যদি মাল্টিমোডাল ব্যবহৃত হয় তাহলে মাল্টিমোডাল বিএল বলে তাকে। তো যাই হোক, দ্য ব্যাংক এক্সামিনস দেম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্রেডিট কন্ডিশনস। ব্যাংকে যখন ডকুমেন্টটা আসে তখন এই সে এই ডকুমেন্টটা এক্সামিন করে দেখে কন্ডিশনের সাথে মিলছে কিনা। ইফ দ্য ডকুমেন্টস কনফার্ম টু দ্য ইনস্ট্রাকশনস, যদি এলসির ইনস্ট্রাকশনের সাথে ডকুমেন্ট কনফার্ম করে অর্থাৎ মিলে যায়, দ্য ব্যাংক অ্যাকসেপ্টস দেম, ব্যাংক সেই ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে। এক্সিকিউট দ্য ক্রেডিট, ব্যাংক এই ক্রেডিটটা এক্সিকিউট করে। কিভাবে এক্সিকিউট করে বলেন তো দেখি? এই যে এক্সিকিউটস দ্য ক্রেডিট বলছে, প্রথমে আমরা বেনিফিশিয়ারি এক্সিকিউট করে ক্রেডিট। বেনিফিশিয়ারি কিভাবে এক্সিকিউট করে? সেটা শিপমেন্ট করে ডকুমেন্ট প্রেজেন্ট করে। এই লাইনে বলতেছে দ্য ব্যাংক অ্যাকসেপ্ট দেম এক্সিকিউটস দ্য ক্রেডিট। এই এক্সিকিউটস দ্য ক্রেডিট মানে কি? পেমেন্টটা পরিশোধ করে। এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সিকিউটস অফ ক্রেডিট মানে সে ক্রেডিটের পেমেন্টটা দিয়ে দেয়। অ্যান্ড ডেলিভার দ্য ডকুমেন্টস টু দ্য বায়ার, সে বায়ারকে ডকুমেন্টটা দিয়ে দেয়। ইন কেস ইট ইজ নট দ্য ইনস্টিটিউশন ইটসেলফ, এটা বলছে যদি ব্যাংক নিজের জন্যই যদি এলসি করে তাহলে তো সে নিজেই পেমেন্ট দিচ্ছে, ওয়ান বায়ারের কাছে যাবে না। আর যদি বায়ারের রিকোয়েস্টে করে থাকে তাহলে সে বায়ারের কাছে ডকুমেন্টটা ডেলিভারি করে। আফটার দ্য রিসিপ্ট অফ পার্সিয়াল অর ফুল পেমেন্ট অফ দ্য ভ্যালু অর রিসিপ্টস আর ডিড অফ কমিটমেন্ট টু পে অন দ্য ডেট অফ ম্যাচুরিটি সো দ্যাট দ্য বায়ার ইজ এবল টু রিসিভ দ্য গুডস রিপ্রেজেন্টেড বাই দ্য ডকুমেন্টস। নাম্বার 1 দেখেন, বলছে যে পার্সিয়াল পেমেন্ট করে অথবা ফুল পেমেন্ট। এখানে পার্সিয়াল পেমেন্ট বলতে আপনারা জানেন যে অনেক সময় বলা থাকে না যে এলসিতে 20% মার্জিন থাকবে আর 80% আপনাকে আমি কি করব, বাই মুয়াজ্জাল বা বাই মুরাবাহা অথবা টিআর করে দেবো। যারা কনভেনশনাল ব্যাংকে আছে তারা বলে এলটিআর অথবা এমপিআইটিআর, এলটিআর, আর একটা হচ্ছে লিম বা এলটিআর করে দেব। তো
এইটাই বলছে হচ্ছে পার্শিয়াল পেমেন্ট। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন যে এলসি যদি ডেফার্ড এলসি হয় তাহলে বলা হয় 90 দিন পরে পেমেন্ট হবে। এখানে সে কথাটাও কিন্তু বলছে, এই যে দেখেন, দ্য রিসিপ্ট অফ পার্শিয়াল আর ফুল পেমেন্ট অফ দ্য ভ্যালু অর রিসিভস দ্য ডিড অফ কমিটমেন্ট টু পে অন দ্য ডেট অফ ম্যাচিউরিটি, অথবা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে ওই ম্যাচিউরিটিতে পেমেন্ট দেবে, এই ধরনের কমিটমেন্ট নেয়। ইফ দ্য ডকুমেন্টস ডু নট কনফার্ম টু দ্য ইনস্ট্রাকশনস, যদি এলসিটা ইয়ের সাথে না মেলে তাহলে দ্য ব্যাংক রিজার্ভস দ্য রাইট টু অ্যাকসেপ্ট, রিজেক্ট অর সিক অ্যামেন্ডমেন্ট অফ দ্য ডকুমেন্টস। যদি কনফর্মিটি না থাকে তাহলে ব্যাংক ইচ্ছা করলে সেটা অ্যাকসেপ্ট করতে পারে। যেমন মাইনর একটা ধরেন যে ডিসক্রিপেন্সি আছে, যে এলসি এক্সপায়ার হয়ে গেছে, অথবা শিপমেন্ট 10 তারিখে হওয়ার কথা ছিল 12 তারিখে হয়েছে, অথবা কমার্শিয়াল ইনভয়েসে হয়তো এইচএস কোডটা ঠিক মতো ওঠে নাই, এই ধরনের যেগুলো গ্রহণ করার মতো, চাইলে ব্যাংক গ্রহণ করতে পারে, চাইলে রিজেক্টও করতে পারে, অথবা ডকুমেন্টটা ধরে রেখে বেনিফিশিয়ারির কাছ থেকে এই ডকুমেন্টের অ্যামেন্ডমেন্টের কপি চাইতে পারে, যে তুমি ডকুমেন্টটা কারেকশন করে দাও। এই হচ্ছে 4টে স্টেজ, আপনারা মাথায় রাখবেন। 2টা স্টেজ হচ্ছে এলসি করার পূর্বে, একটা হচ্ছে সেলস কন্ট্রাক্ট যে হয় এক্সপোর্টার ইম্পোর্টার, এটা একটা ফার্স্ট স্টেজ। অ্যাপ্লিক্যান্ট যখন ব্যাংকে যে অ্যাপ্লিকেশন করে এলসি করার জন্য এবং নোটিফাই করার জন্য, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তারপরে এলসি ওপেন থেকে এলসি এক্সিকিউট করা পর্যন্ত এবং ডকুমেন্ট কাস্টমারের কাছে রিলিজ করা পর্যন্ত, এই স্টেজটাকে আমরা বলছি ফোর্থ স্টেজ। আচ্ছা, ফিফথ একটা স্টেজ আছে হচ্ছে কাভারেজ বাই করেসপন্ডেন্স, অর্থাৎ যেটা আমি বললাম যে আমাদের যদি রিইম্বার্সিং ব্যাংক থাকে তাহলে ওই ব্যাংকের মাধ্যমে যদি, এই যে এখানে বলছে ইফ মোর দ্যান ওয়ান ব্যাংক পার্টিসিপেট টু দ্য এক্সিকিউশন অফ দ্য ক্রেডিট। এক্সিকিউশন অফ দ্য ক্রেডিট মানে তো আমরা আগেই বলছি যে ব্যাংকের এক্সিকিউশন অফ ক্রেডিট মানে হচ্ছে পেমেন্ট দেওয়া। সেই পেমেন্টে যদি একাধিক ব্যাংক ব্যবহৃত হয়, দ্য অ্যাকাউন্টস আর সেটেলড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কাভারেজ এগ্রিড আপন বিটুইন দ্য ব্যাংকস। অর্থাৎ নষ্ট অ্যাকাউন্ট যদি অন্য নষ্ট দিয়ে যদি পেমেন্ট হয় তাহলে সেইটাকে আমরা বলছি ফিফথ স্টেজ। এই 5টা স্টেজ আমাদের আওফি স্ট্যান্ডার্ডে বলা হয়েছে। 5টা স্টেজ কি কেউ বলতে পারবেন? দেখেন, নাম্বার 1 হচ্ছে কনক্লুডেড আ ক্রেডিট কন্ট্রাক্ট। তার মানে হচ্ছে শুরুতেই যে ক্রেডিট কন্ট্রাক্ট হলো, কার কার মধ্যে হলো? বায়ার এবং বায়ার সেলার। এবং বায়ার এবং Thank- সেলার। থ্যাংক ইউ ভেরি মাচ। রিকোয়েস্টিং দ্য ওপেনিং অফ ক্রেডিট, তারপরে বায়ার রিকোয়েস্ট করলো কাস্টমার, সরি, ব্যাংকে। 3 নাম্বার হচ্ছে, সরি 4 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, ইস্যুইং ক্রেডিট অ্যান্ড নোটিফাইং দ্য সেলার। 3 নাম্বারে এলসি ইস্যু করা হলো এবং সেটা নোটিফাই করা হলো। 4 নাম্বার হচ্ছে এক্সিকিউটিং দ্য ক্রেডিট, একদম এই সেলার শিপমেন্ট থেকে শুরু করে, ডকুমেন্ট প্রেজেন্ট থেকে শুরু করে, মানে কি বলে, ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিল এবং ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট হ্যান্ড ওভার করলো কাস্টমারের কাছে, এইটা হচ্ছে আমার এক্সিকিউটিং ক্রেডিট। থার্ড হচ্ছে কাভারেজ বাই, সরি ফিফথ হচ্ছে কাভারেজ বাই করেসপন্ডেন্স, যদি একাধিক ব্যাংক পেমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ এক এক কথায় রিইম্বার্সিং ব্যাংক যদি ব্যবহৃত হয়, সেটাকে আমরা বলছি ফিফথ স্টেজ। তার মানে ফিফথ স্টেজটা নাও থাকতে পারে, ঠিক আছে? যদি নমিনেটেড ব্যাংকের সাথে আমার নষ্ট অ্যাকাউন্ট থাকে তাহলে বেসিক্যালি ফিফথ স্টেজের আর কোনো দরকার নাই। এই 4টে স্টেজ, এটা কিন্তু সিপিএসএস, মানে সিপিএসএস পরীক্ষায় আসে। আমরা যখন সিএস ডাবল দিয়েছি, এখানে একটা ঘটনা তুলে দেয়, ঘটনা তুলে দিয়ে বলে যে এটা কোন স্টেজের ঘটনা, এটা কি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ না থার্ড স্টেজ। ওকে, আচ্ছা, এটা নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে, প্রশ্ন আছে? আপনারা কি এনজয় করছেন নাকি বিরক্ত হচ্ছেন, কোনটা? না স্যার, এনজয় করতেছি। স্যার এনজয় করছি। এবার আসেন টাইপস অফ ডকুমেন্টারি ক্রেডিট। এখানে আমরা খুব বেশি সময় দেব না এবং আমরা লাইন বাই লাইন পড়বো না। ডকুমেন্টারি ক্রেডিট অনেকভাবে হইতে পারে। আপনারা জানেন যে প্রথমে হচ্ছে বেসিক ক্লাসিফিকেশনের মধ্যে একটা হচ্ছে রিভোকেবল এলসি, ইরেভোকেবল এলসি। হ্যাঁ, রিভোকেবল এলসি মানে হচ্ছে একটা এলসি তে মূলত কয়টা পার্টি থাকে বলেন তো দেখি? 2টা পার্টি। 2টা, কে কে? একটা হচ্ছে এই অ্যাপ্লিক্যান্ট, আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি বা আচ্ছা, বায়ার আবার সেলার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ কিছু বলবেন? এইটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, দেখছেন? বায়ার কিন্তু এলসির কোনো পার্টি না,
এটা মাথায় ঢুকাবেন। এলসির পার্টি হচ্ছে দুইটা, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। কারণ বেনিফিশিয়ারি পেমেন্ট কার কাছ থেকে নেবে? ডকুমেন্ট ইস্যুইং ব্যাংক পাঠায় থেকে। ইস্যুইং ব্যাংকের কাছ থেকে। ইস্যুইং ব্যাংক এলসি করছে, বলছে তুমি ডকুমেন্ট দিবা, ডকুমেন্ট কমপ্লাই হবে, আমি তোমাকে পেমেন্ট দিব। এখানে তো বায়ারের কেউ কেউ নাই। সুতরাং এলসির পার্টি হচ্ছে দুইটা, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি। এটা একদম মাথায় ঢুকায় ফেলবেন। আর বায়ার কিভাবে পার্টি, এটা একটা বিস্তর আলোচনা, সেই আলোচনায় আমরা যাচ্ছি না। কিন্তু প্রাইমারিলি এলসির পার্টি দুইটা, একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক এবং হচ্ছে বেনিফিশিয়ারি অথবা এক্সপোর্টার। যদি এই এলসিতে কনফার্মেশন থাকে তাহলে আর একটা পার্টি যোগ হয়, কনফার্মিং ব্যাংক। ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারির অনুমতি ছাড়া বা বেনিফিশিয়ারির অ্যাকসেপ্টেন্স ছাড়া, অথবা কনফার্মিং ব্যাংক যদি থাকে, কনফার্মিং ব্যাংকের অনুমতি ছাড়া বা অ্যাকসেপ্টেন্স ছাড়া যদি অ্যামেন্ডমেন্ট করতে না পারে, এলসি ক্যান্সেল করতে না পারে, তাকে বলা হয় ইরেভোকেবল ক্রেডিট। ইরেভোকেবল মানে তো জানেনই আপনারা, যে অমোচনীয়। ঠিক আছে? যেমন আপনারা ওই যে যখন মর্টগেজ করেন, ইরেভোকেবল কি, আইজিপিএ নেন না, ইরেভোকেবল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, এর বাংলা কি? আচ্ছা। আর যদি ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারি অথবা যদি কনফার্মিং ব্যাংক থাকে, তাহলে কনফার্মিং ব্যাংকের অনুমতি ছাড়া যখন তখন এলসিটা ক্যান্সেল করতে পারে, তাকে বলা হয় রিভোকেবল এলসি। দেখেন, রিভোকেবল ক্রেডিট হুইচ ক্যান বি অ্যামেন্ডেড অর ক্যান্সেলড উইদাউট কনসাল্টিং দ্য বেনিফিশিয়ারি, যেটা আমি বললাম। 2 নম্বরে বলছে ইরেভোকেবল ক্রেডিট হুইচ ক্যান নট বি অ্যামেন্ডেড ক্যান্সেলড উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য পার্টিস। পার্টিস বলতে বেনিফিশিয়ারি, আর যদি কনফার্মিং ব্যাংক থাকে তাহলে কনফার্মিং ব্যাংক। এটা আমরা আর পড়বো না, এটা আপনারা, আমি শীট দিয়ে দিব, দেখে নিয়েন। যেটা বলছি এটাই আসলে মূলত। আচ্ছা, একটা কথা শুধু আমরা বলতেছি, দেখেন, ইউসিপি 600 অনুযায়ী রিভোকেবল এলসি বলতে কোনো এলসি নাই। ইউসিপি 500 এ রিভোকেবল ইরেভোকেবল এলসি ছিল। সুতরাং আপনি যদি ইউসিপির আন্ডারে কোনো এলসি ইস্যু করা হয়, তাহলে অল এলসি আর ইরেভোকেবল। এবং বাংলাদেশে যেহেতু ইউসিপির আন্ডারে এলসি ইস্যু করা হয়, যার কারণে বাংলাদেশে কোনো রিভোকেবল এলসি ইস্যু করা হয় না। এখানে আর্টিকেল 10-এ বলছে, আ ক্রেডিট ক্যান নাইদার বি অ্যামেন্ডেড নর ক্যান্সেলড উইদাউট দ্য এগ্রিমেন্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক, দ্য কনফার্মিং ব্যাংক ইফ এনি, যদি কনফার্মিং ব্যাংক থাকে, নাও তো থাকতে পারে, অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি। ইউসিপি 600 এর আর্টিকেল 10-এ এই কথাটা বলছে। আর 2-এ বলছে যে ক্রেডিট মিন্স ইরেভোকেবল ক্রেডিট। এটা হচ্ছে আর্টিকেল, না সরি, এটা 2-এ না, এটা হচ্ছে আর্টিকেল 3-এ বলছে ইন্টারপ্রিটেশনে, মানে এলসি মিন্স ইরেভোকেবল এলসি। আচ্ছা, আদার ক্লাসিফিকেশনের মধ্যে ট্রান্সফারেবল ডকুমেন্টারি ক্রেডিট, অর্থাৎ আমি এলসি পাইলাম, এই এলসির এগেইনস্টে আমি যদি আরেকটা এলসি করি, তাকে বলছি আমি ট্রান্সফারেবল ক্রেডিট। ব্যাক টু ব্যাক ক্রেডিট। আচ্ছা, এখানে একটু ডিফারেন্সটা দেখেন। ট্রান্সফারেবল ক্রেডিট মানে হচ্ছে, ধরেন আল আরাফাহ ইসলামী ব্যাংক বেনিফিশিয়ারি এবিসি কর্পোরেশন, চায়না এবিসি কর্পোরেশনকে একটা এলসি দিল। এবিসি কর্পোরেশন কি বললো, আপনি ধরেন 1 লাখ পিসের অর্ডার দিচ্ছেন, এবিসি কর্পোরেশন আসলে এলসিটা এক্সিকিউট করবে না। তার আন্ডারে 4টা পার্টি আছে, সেই 4টা পার্টিকে সে এই ট্রান্সফারেবল এলসির কথাকে উল্লেখ করে, যে অমুক ট্রান্সফারেবল এলসির এগেইনস্টে আমি তোমাকে এই এলসিটা দিচ্ছি। তো সে যদি কোনো এই 4টা বেনিফিশিয়ারিকে 4টা এলসি ইস্যু করে, তাকে বলছি আমরা ট্রান্সফারেবল এলসি, সরি ট্রান্সফার্ড এলসি। অর্থাৎ প্রথমটা হচ্ছে মানে মূল এলসি, যেটা মাস্টার এলসি, সেটা হচ্ছে ট্রান্সফারেবল এলসি। আর যেটা ট্রান্সফারেবল এলসির উপর ভিত্তি করে এলসি ইস্যু করা হচ্ছে, সেই ইস্যুগুলোকে বলছি আমরা ট্রান্সফার্ড এলসি। এটা ইউসিপির আর্টিকেল 38-এ বিস্তারিত আছে। ব্যাক টু ব্যাক ক্রেডিট, ব্যাক টু ব্যাক ক্রেডিটও ওই রকমই একটা এলসি, ট্রান্সফার্ড এলসির মতো, কিন্তু সেইখানে ট্রান্সফারেবল এলসি, অর্থাৎ মাস্টার এলসি থাকবে, কিন্তু মাস্টার এলসির কোনো কথা উল্লেখ থাকবে না। তার মানে হচ্ছে কে এলসিটা, মানে মূল এলসিটা কে দিয়েছিল, এটা আসলে ব্যাক টু ব্যাক এলসির বেনিফিশিয়ারির জানার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে? তো ব্যাক টু ব্যাক ক্রেডিটের সংজ্ঞাটা যদি আমরা দেখি, দেখেন, হুইচ মিন্স দ্য ক্রেডিট ইস্যুড ইজ গ্যারান্টিড বাই অ্যানাদার ক্রেডিট। হ্যাঁ, আমরা সংক্ষেপে বলি, ব্যাক টু ব্যাক ক্রেডিট মিন্স ক্রেডিট ব্যাকড বাই অ্যানাদার ক্রেডিট। এই অ্যানাদার ক্রেডিটটাকে আমরা নরমালি কি এলসি বলি বলেন তো দেখি? মাস্টার এলসি।
থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে ব্যাক টু ব্যাকের এগেইনস্টে আর একটা এলসি আছে, মাস্টার এলসি, যেই এলসির উপর ভিত্তি করে আমরা ব্যাক টু ব্যাক এলসি ইস্যু করি। রিভলভিং অর রিনিউয়েবল ক্রেডিট, যেমন আপনারা জানেন যে আপনারা যে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করেন, ইসলামী ব্যাংকগুলো বাই মুরাবাহা বাই মুয়াজ্জাল, আর কনভেনশনাল ব্যাংকগুলো ওডি অথবা সিসি, এর একটা লিমিট থাকে না? ঠিক তদ্রূপ প্রতিদিন এলসি না করে আপনি একটা পার্টিকে বলে দিলেন যে ঠিক আছে, তোমার এলসি লিমিট হচ্ছে $10 লাখ, এই $10 লাখ এলসি তুমি করতে পারবা। সে কি করলো, $5 লাখ একবার ইস্যু করলো, পরে আবার $5 লাখ ইস্যু করলো, পরে $5 লাখ একটা পরিশোধ করার পর আবার $3 লাখ করলো, তারপরে আগে 5 আর 3 8 হইলো, আবার 2 লাখ করলো। এইভাবে রিভলভিং যদি করা হয় তাহলে তাকে বলছি আমরা রিভলভিং ক্রেডিট বা রিনিউয়েবল ক্রেডিট। যদিও রিভলভিং আর রিনিউয়েবল ক্রেডিটও আবার অনেক ভাগে হইতে পারে, যেমন পিরিয়ডের ভিত্তিতে হইতে পারে, স্টেটের ভিত্তিতে হইতে পারে, ওই বিস্তারিততে আমরা যাচ্ছি না। আচ্ছা, রেট ক্লজ আর অ্যাডভান্স পেমেন্ট ক্রেডিট, আপনারা জানেন যে এটা যদি এলসির মধ্যে বেনিফিশিয়ারিকে অ্যাডভাইজিং ব্যাংক, অর্থাৎ যেই ব্যাংকে এলসিটা দেওয়া হলো সেই ব্যাংকে বলা হয় যে ওই বেনিফিশিয়ারিকে তুমি 10% টাকা আগেই দিয়ে দিবা। তো একটা সময় এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন ম্যানুয়ালি লেখা হইতো, এই শব্দটা আসলে লাল কালি দিয়ে লেখা হইতো, এই জন্য এর নাম হচ্ছে রেড ক্লজ এলসি। অর্থাৎ ইস্যুইং ব্যাংক ইনস্ট্রাক্ট করবে অ্যাডভাইজিং ব্যাংকরে, বা ইস্যুইং ব্যাংক যাকে মনে করে অ্যাডভাইজিং ব্যাংকরে বলবে যে তুমি এলসিটা পাওয়ার সাথে সাথে এলসিটা যেমন তুমি অ্যাডভাইজও করবা, সাথে 10% বা 20% টাকা দিয়ে দিবা। ওকে। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিটে তো আমরা জানি যেটা আমার বায়ারের জন্য ইম্পোর্ট এলসি, সেটা এক্সপোর্টারের জন্য এক্সপোর্ট এলসি, বা সেলারের জন্য এক্সপোর্ট এলসি। লোকাল ফরেন ক্রেডিট আমরা বুঝি, যেটা লোকালি ইস্যু করা হয় লোকাল ক্রেডিট, যেটাকে আমরা ইনল্যান্ড ডকুমেন্টারি ক্রেডিটও বলি আমরা। ফরেন ক্রেডিট মানে বিদেশে যেটা ইস্যু করি। কনফার্মড এবং নন কনফার্মড ক্রেডিটও বুঝি, যদি কনফার্মিং ব্যাংক থাকে তাহলে কনফার্মড এলসি, আদারওয়াইজ নন পার্সিয়াল শিপমেন্ট, নন পার্সিয়াল শিপমেন্ট। যেমন হচ্ছে আপনি একটা এলসি ইস্যু করলেন, বললেন যে $1 লাখ এলসি তুমি চাইলে পার্ট বাই পার্ট $10,000 $20,000 যখন যা পারো তুমি এক্সপোর্ট করবা, সেটা হচ্ছে পার্সিয়াল শিপমেন্ট। আর যদি বলা হয় না, তোমাকে যখনই এক্সপোর্ট করো না কেন 100% অর্থাৎ $1 লাখ এক্সপোর্ট করতে হবে, তাকে বলছি আমরা নন পার্সিয়াল এক্স। সাইট এলসি, ডেফার্ড এলসি, অ্যাকসেপ্টেন্স এলসি। এলসি পাওয়ার সাথে সাথে যদি পেমেন্ট দিতে হয় সেটা সাইট এলসি, যদি 3 মাস পরে পেমেন্ট দিতে হয় তাহলে সেটা বলছি ডেফার্ড এলসি। আর যদি 3 মাস পরে পেমেন্ট দিতে হবে এই গ্যারান্টিটা যদি কোনো বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে দেওয়া হয় তাহলে সেটাকে বলে অ্যাকসেপ্টেন্স ক্রেডিট। আচ্ছা, আর নেগোশিয়েবল ক্রেডিট হচ্ছে নমিনেটেড ব্যাংক এই এলসি ডকুমেন্ট পাওয়ার পরে সে যদিও ওই ডকুমেন্টের এগেইনস্টে কোনো ফাইন্যান্স করে তাকে বলছি আমরা নেগোশিয়েবল ক্রেডিট। ভেরি ইন্টারেস্টিংলি, আমাদের একজন ভাই যখন ডকুমেন্ট প্রেজেন্টের কথা বলছিলাম যে কি কি ডকুমেন্ট থাকে, একজন বলছিল, কে বলছিল আমি তো ইয়েটা একটু করে রাখছি, তো বলছিলেন যে বিল অফ এক্সচেঞ্জ থাকে। এটা আমাদের দেশের একটা প্র্যাকটিস, বিল অফ এক্সচেঞ্জ থাকে, কিন্তু বিল অফ এক্সচেঞ্জ কিন্তু সাইট এলসি এবং ডেফার্ড এলসিতে ম্যান্ডেটরি না, কিন্তু অ্যাকসেপ্টেন্স ক্রেডিটে এটা ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা যে বিল অফ এক্সচেঞ্জ পাই এটা কিন্তু আসলে ডেফার্ড পেমেন্টের এগেইনস্টে পাই। বিল অফ অ্যাকসেপ্টেন্স ক্রেডিট মানে হচ্ছে এই বিল অফ বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট, এটা আপনি অ্যাকসেপ্ট করে বেনিফিশিয়ারিকে দিয়ে দিবেন, তা আমরা তো সেটা দেই না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বেনিফিশিয়ারিকে কেন দেবো? বেনিফিশিয়ারি এটা আবার বিক্রি করতে পারে। আপনি জানেন বিল অফ এক্সচেঞ্জ কিন্তু মার্কেটে কেনা বেচা হয়, বা ড্রাফট কিন্তু কেনা বেচা হয়, কারণ এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ডিটেলস আলোচনায় আমরা যাচ্ছি না। সিন্ডিকেটেড ক্রেডিট, যদি একটা ক্রেডিট, ধর পদ্মা সেতুর ম্যাটেরিয়ালস আনবেন, একসাথে বলা হলো যে $1 কোটি একটা এলসি হবে, একটা ব্যাংক যদি না পারে 5টা ব্যাংক মিলে যদি সে এলসিটা করে তাকে বলছি আমরা সিন্ডিকেটেড ক্রেডিট। স্ট্যান্ড বাই ক্রেডিট, এটা ভেরি ইন্টারেস্টিং, এটার নাম ক্রেডিট কিন্তু এটা আসলে গ্যারান্টি। স্ট্যান্ড বাই ক্রেডিটটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? আচ্ছা, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এটা আসলে এটার একটা ইতিহাস আছে, যে একটা সময় আমেরিকাকে, সংক্ষেপে বলি, আমেরিকাতে আসলে ব্যাংক গ্যারান্টি দিতে পারবে না, এ ধরনের একটা আইন ইস্যু করা হলো। তখন ব্যাংকাররা কি করলো, যে গ্যারান্টি থেকে যেহেতু একটা বড় ধরনের কমিশন পায়, সেই কমিশন থেকে বঞ্চিত, এই জন্য তারা গ্যারান্টি নাম না ইউজ করে তারা এটাকে অন্য নাম দিল, স্ট্যান্ড বাই ক্রেডিট। ঠিক আছে,
তো এবং এতে তো আমেরিকা একটা আইনও ছিল আইএসপি 98, যেটা আইএসপি 98টা পরবর্তীতে আইসিসি কি করছে, ওটা এন্ডোর্স করছে এবং নিজেদের পাবলিকেশন হিসেবে প্রকাশ করছে। তো আপনি এলসি দিলেন মানে কি, আমি একটা এলসি পাইলাম, এলসি পাওয়ার পরে ধরেন বায়ার সেলারকে এলসি দিল, এলসি পাওয়ার পরে সে ডকুমেন্ট প্রেজেন্ট করলো, করার পরে সে গুডস মানে সে পেমেন্ট পাইলো। স্ট্যান্ড বাই ক্রেডিটটা হচ্ছে আমি বায়ার সেলারের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, বলছে পেমেন্ট মুড হবে ক্যাশ ইন অ্যাডভান্স অথবা ওপেন অ্যাকাউন্ট। যদি ক্যাশ ইন অ্যাডভান্স হয় তাহলে বায়ার সেলারের কাছে বলল যে আমি যে তোমাকে অগ্রিম টাকা দিয়ে দেব, তো তুমি যদি গুডস না পাঠাও তাহলে কি হবে? তখন সেলার বলল যে ঠিক আছে, আমার ব্যাংক তোমাকে গ্যারান্টি দিয়ে দিবে যে আমি যদি টাকা না পাই তাহলে আহ, সে টাকা তো ওই ব্যাংক তোমাকে টাকা দিয়ে দিবে। তো $1,00,000 একটা গ্যারান্টি দিল। তো আলটিমেটলি এটার পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ ইন অ্যাডভান্স। এবার বায়ার কি করবে, $1,00,000 অ্যাডভান্স মানে ইয়েকে পাঠিয়ে দিবে, বেনিফিশিয়ারিকে। সরি, তো বেনিফিশিয়ারি এই অ্যাডভান্স টাকা পাওয়ার পরে সে শিপমেন্ট করবে। শিপমেন্ট করার জন্য তার যেহেতু এখানে কিন্তু লেটার অফ ক্রেডিট নাই, যার কারণে তাকে আর ডকুমেন্ট ব্যাংকে দিতে হবে না। সে ব্যাংকে দিতে পারে শুধুমাত্র কালেকশনের জন্য, কিন্তু এলসির যেভাবে ডকুমেন্ট ব্যাংক চেক করবে এটা আর করবে না। এইভাবে দিচ্ছে দিচ্ছে বায়ার ধরেন যে প্রথম $1,00,000 পাঠাইছে, দ্বিতীয় $1,00,000 পাঠাইছে, তৃতীয় পাঠাইছে, এভাবে 5টা, আপনি 5বার সে এইভাবে ক্যাশ ইন অ্যাডভান্স পাঠাইছে, প্রপারলি গুডস আসছে। ষষ্ঠবার গিয়ে $1,00,000 পাঠাইছে, এবার ওই টাকা $1,00,000 পাঠাইছে, এই ডলার নিয়ে বেনিফিশিয়ারি ভাগছে, সে আর গুড শিপমেন্ট করে না। তাহলে এইবার কি করবে বায়ার, কি করবে, ওই যে সেলারের ব্যাংক স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট দিয়েছিল, ওইখানকার যে কন্ডিশন ছিল যে নন পেমেন্টের জন্য বা যদি সে গুড শিপ না করে, ওইখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে। সেই টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী বায়ার এবার কি করবে, সেলারের ওই ব্যাংকের কাছে টাকা দাবি করবে যে তোমার সেলার আমার $1,00,000 নিয়ে ভাগছে, সে আর গুডস দিচ্ছে না। একে বলা হচ্ছে স্ট্যান্ড বাই ক্রেডিট। দিস ক্রেডিট রিজেম্বলস লেটার অফ গ্যারান্টি। এই ক্রেডিটটা আসলে গ্যারান্টির সদৃশ, উইথ আ ক্লজ দ্যাট পেমেন্ট ইজ কন্ডিশনাল আপন বেনিফিশিয়ারিজ ফেইলিউর টু পারফর্ম। এটা হচ্ছে দেখেন যে বেনিফিশিয়ারি যাকে দেওয়া হইলো সে যদি ফেইল করে, ওই যে বেনিফিশিয়ারি আর শিপমেন্ট করে নাই, তাহলে শিপমেন্ট না করার কারণে অ্যাপ্লিক্যান্ট এবার ক্লেম করবে বেনিফিশিয়ারি ব্যাংকের কাছে যে তুমি আমারে টাকা দাও। ক্লিয়ার মোটামুটি? জি স্যার। ওকে, আচ্ছা। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ডকুমেন্টারি ক্রেডিট। ডিলিং ইন ডকুমেন্টারি ক্রেডিট টেক্স প্লেস ইন দ্য বেসিস অফ ডকুমেন্টস অ্যালোন। এটা ভেরি ইন্টারেস্টিং। বলছে যে একটা ডকুমেন্টারি ক্রেডিট যখন ডিল করা হয় তখন এটা শুধু ডকুমেন্ট দিয়ে এক্সামিন করা হয়। আপনি ডকুমেন্টে যে গুডস চাইছেন, কাস্টমসে গিয়ে সেই গুডসটা চেক করার দায়িত্বটা আপনার না। অ্যান্ড ইজ এক্সিকিউটেড উইদাউট রেফারেন্স টু দ্য গুডস, এবং গুডসের রেফারেন্স আপনি দিতে পারবেন না। ইউসিপির একটা আর্টিকেল, মানে যিনি ফরেন ট্রেডে কাজ করেন তিনিও জানেন, যিনি ফরেন ট্রেডে কাজ করেন তিনিও করেন না তিনিও জানেন, এরকম আর্টিকেল একটা আছে, কোনটা বলেন তো দেখি? ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ গুডস, এটা সবাই বলে না? জি স্যার। জাস্ট ওই কথাটাই। ইউসিপির আর্টিকেল 5 নাম্বার আর্টিকেলে বলছে ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস, হ্যাঁ, নট আন্ডারলাইং গুডস অ্যাসেটস অর সার্ভিসেস। তো এইখানে এই কথাই বলছে যে শুধুমাত্র ডকুমেন্টের ভিত্তিতে পেমেন্ট দেওয়া হবে। ডকুমেন্টারি ক্রেডিট ইন এসেন্স মেক্স ইট বাইন্ডিং ফর দ্য ব্যাংক টু এক্সিকিউট দ্য ক্রেডিট হোয়েনেভার দ্য বেনিফিশিয়ারি প্রেজেন্টস উইদিন দ্য ডিউরেশন অফ দ্য ভ্যালিডিটি অফ দ্য কন্ট্রাক্ট ডকুমেন্টস রিকোয়ার্ড বাই দ্য ক্রেডিট অ্যান্ড কনফর্মিং টু দ্য ইনস্ট্রাকশনস। ওই একই কথা বলছে যে যদি সময়ের মধ্যে এলসি ভ্যালিডিটির মধ্যে এলসিতে যেই ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি প্রপারলি দেয় তাহলে বেনিফিশিয়ারি পেমেন্ট পাবে ফ্রম ইস্যুইং ব্যাংক,
ইরেসপেক্টিভ অফ দ্য কোয়ালিটি অফ দ্য গুডস। আচ্ছা, ওপেনিং অফ দ্য ক্রেডিট বাই দ্য বায়ার দো ইট মে বি অ্যাক্টেড আপন উইথ দ্য সার্টেনটি ইজ নট কনসিডার্ড এ ফাইনাল পেমেন্ট অফ দ্য প্রাইস অফ দ্য গুডস, দ্য বায়ার রিমেইনস লায়াবল ফর দ্য। আচ্ছা, এইখানে আপনারা পড়ে নিয়েন, আমি শুধু আপনাদেরকে বলি, একটা সেলস কন্ট্রাক্ট কনক্লুড হয়েছে, আপনারা খুবই মাইনরলি বোঝেন, এটা অনেক ফরেন ট্রেডের লোকজনও কিন্তু এই বিষয়টা বোঝে না। একটা এই কন্ট্রাক্ট হয়েছে, কন্ট্রাক্ট হওয়ার পরে এলসির মাধ্যমে পেমেন্ট হবে। এবার একটা এলসি ওপেন হয়েছে, এলসি ওপেন হয়েছে, বলা হয়েছে যে শিপমেন্ট ডেট হচ্ছে 20 জুন, মানে গতকালকের ডেট। হ্যাঁ, গতকালই তো 20 জুন ছিল, 20 জুন হচ্ছে শিপমেন্ট ডেট। তো পার্টি 20 জুনে শিপমেন্ট করতে পারে নাই, শিপমেন্ট করছে 21 জুনে, ধরেন আজকে শিপমেন্ট করছে, করে ডকুমেন্ট পাঠাইছে। আগামী শুক্রবারের দিন ধরেন ব্যাংক ডকুমেন্ট পাইলো, ডকুমেন্ট পাওয়ার পরে চেক করে দেখলো যে এই ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট, অর্থাৎ শিপমেন্ট হয়েছে 21 জুলাই, সরি জুন, কিন্তু শিপমেন্ট ডেট ছিল 20 জুন। এবার কি করবে ব্যাংক? চিন্তা করতেছে যে আমি যে পার্টির এলসি করছিলাম ওর অবস্থা তো খুব খারাপ, সুতরাং আমি এই পার্টি তো যেহেতু ডিসক্রিপেন্সি একটা পাইছি, কোনোভাবে এই পার্টির পেমেন্টটা দেওয়া যাবে না, সে ডকুমেন্টটা ফেরত দিয়ে দিল সেলারকে। ঠিক আছে, তো সেলার তো গুডস পাঠাইছে, ধরেন কপি ডকুমেন্ট বা অন্য কোনো সামহাও অন্য কোনো প্রসেসে গুডসটা সারানো হয়ে গেছে, যদি এটা ইম্পসিবল, ওইদিকে আমরা যাচ্ছি না। তো এইবার কি তাহলে কি সেলার পেমেন্ট পাবে না? আপনাদের কি মনে হয়? এলসি শিপমেন্ট পরে করছে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, তাহলে কি সেলার পাবে না, পেমেন্ট পাবে না? ডিসক্রিপেন্ট হলেও তো স্যার পেমেন্ট তো দিয়ে দেয় ব্যাংক থেকে, না, ব্যাংক তো দেবে না, ব্যাংক তো বাউন্ড চার্জ না। কাটে আর কি। না, ব্যাংক তো বাউন্ড না, ব্যাংক না করে দিছে আমি পেমেন্ট দেব না, ব্যাংক তো বাউন্ড না। বাউন্ড কি ডিসক্রিপেন্ট ডকুমেন্টের পেমেন্ট দিতে কি ব্যাংক বাউন্ড? না স্যার। তো ব্যাংক বলে দিছে আমি এই পেমেন্ট দেব না, আমি ডকুমেন্টও নেব না। তো এইবার কি করবেন? এইবার কি সেলার কি পেমেন্টটা পাবে না? আচ্ছা, এলসি দ্বারা পেমেন্ট দিতে হবে, এই বাইন্ডিংটা কার জন্য তৈরি হয়েছে? ইস্যুইং ব্যাংকের জন্য। এক্স্যাক্টলি রাইট, ইস্যুইং ব্যাংকের জন্য। তো এলসি তো প্রথম কন্ট্রাক্ট না, এর আগেও তো একটা কন্ট্রাক্ট হয়েছে, তাই না? জি স্যার। সেটা কোন কন্ট্রাক্ট? সেটা সেলস কন্ট্রাক্ট। সেলস কন্ট্রাক্ট। সেলস কন্ট্রাক্টের মধ্যে গুডস পাঠাইলে পেমেন্ট দেবে, এই আন্ডারটেকিংটা সাপ্লায়ার করছে, সরি মানে বায়ার করছে না? জি করছে স্যার। এক্স্যাক্টলি, বায়ার করছে। সেটা পেমেন্টটা কি মুডে হবে তো যখন সিলেক্ট করছে বলছে এলসি, ঠিক আছে, এলসি হলে তো ব্যাংকের কাছে যাইতে হয়, তাই গেছে। তার মানে এলসি ডিসক্রিপেন্ট ডকুমেন্ট থাকার কারণে এলসি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু সেলস কন্ট্রাক্ট কি বাতিল হয়েছে? সেলস হয় নাই। কন্ট্রাক্ট তো ভয় নাই, এক্স্যাক্টলি, এই জন্য না। বলছে এলসি যখন ডিজেবল হয়ে যায়, যখন এলসি এক্সপায়ার হয়ে যায় বা এলসি তে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট থাকে, এলসি যখন আর ওয়ার্ক করে না, তখন এই যে সেলস কন্ট্রাক্টটা ওইটা আবার জাগ্রত হয়। এটা বলা হচ্ছে এইভাবে যে সেলস কন্ট্রাক্টটা যখন এলসি দ্বারা রিপ্লেস হয়ে যায়, তখন সেলস কন্ট্রাক্টটা বাতিল হয় না, ওটা হাইবারনেশনে চলে যায়। ওই যে শীতকালে বলছে না, যারা সায়েন্সে পড়ছে তারা জানে যে ব্যাংক কি করে, হাইবারনেশনে চলে যায়, আবার গরম হলে জেগে ওঠে। আসলে এলসি ওই সেলস কন্ট্রাক্টটা তখন আর ওয়ার্ক করে না, অর্থাৎ এলসি যতদিন এক্সিস্ট করবে, যতক্ষণ পর্যন্ত ইস্যুইং ব্যাংক মানে পেমেন্ট ডিক্লাইন না করবে, ততক্ষণ পর্যন্ত সেলার বায়ারের কাছে সেলস কন্ট্রাক্টের ভিত্তিতে কোনো পেমেন্ট দাবি করতে পারবে না। কিন্তু যখনই এলসিটা ডিজেবল হয়ে যাবে বা এলসিটা আর ওয়ার্ক করবে না, তখন এলসি যেহেতু বাতিল হয়ে গেছে, তখন কিন্তু সেলস কন্ট্রাক্টটা জীবিত হয়ে যাবে, তখন সেলস কন্ট্রাক্টের ভিত্তিতে আপনাকে পেমেন্ট দিতে হবে। এই কথাটা এই জায়গায় বলছে, দেখেন, ওপেনিং আ ক্রেডিট বাই বায়ার though it may be acted upon the certainty is not considered a final payment of the price of the goods, মানে এলসিটাই আসলে ফাইনাল পেমেন্ট না। the buyer remains liable for the payment, দেখেন ভালো করে দেখেন, the buyer remains liable for the payment until the bank pays the value of the documents, অর্থাৎ
যতক্ষণ পর্যন্ত ব্যাংক পেমেন্ট না দেয় ততক্ষণ পর্যন্ত বায়ার লায়াবল থাকে। অর্থাৎ ব্যাংক যখন না করে দিচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত সেলার পেমেন্ট না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত লায়াবল। হাউএভার দ্য সেলার ডাজ নট হ্যাভ আ রাইট টু রিকোয়েস্ট পেমেন্ট ফ্রম দ্য বায়ার। মানে বেনিফিশিয়ারি বায়ারের কাছ থেকে পেমেন্ট দাবি করতে পারবে না অ্যাজ লং অ্যাজ দ্য ক্রেডিট সাবসিস্টস অ্যান্ড ভ্যালিড। সাবসিস্ট অ্যান্ড ইজ ভ্যালিড, যতক্ষণ পর্যন্ত এলসি ভ্যালিড থাকবে ততক্ষণ পর্যন্ত বায়ারের কাছে সেলার টাকা দাবি করতে পারবে না। ইফ দ্য ক্রেডিট এক্সপায়ার্স, যদি এলসিটা এক্সপায়ার হয়ে যায় বিফোর দ্য সাবমিশন অফ দ্য ডকুমেন্টস, ডকুমেন্ট সাবমিট করার আগে এলসি এক্সপায়ার হয়ে গেছে, দ্য সেলার হ্যাজ দ্য রাইট টু ক্লেম পেমেন্ট ডাইরেক্টলি ফ্রম দ্য বায়ার। তখন কি করবে? সেলার বায়ারের কাছে ডাইরেক্ট পেমেন্ট দাবি করবে। বিকজ এক্সপায়ারি অফ দ্য ক্রেডিট in itself does not amount to revocation of the sales contract. এলসি এক্সপায়ার হওয়ার অর্থ এই নয় যে সেলস কন্ট্রাক্টটাও রিভোক হয়ে গেছে। ক্লিয়ার? এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু আপনি প্রশ্ন পেতে পারেন। কারো কোনো বুঝতে বাকি আছে? আচ্ছা, দ্য ব্যাংক ইজ অবলিগ টু পে, কত বাজে? আচ্ছা, the bank is obliged to pay the value of the credit to the beneficiary when the letter presents the documents that conform to the instructions except upon proof of fraud or forgery. এখানে বলছে যে ফ্রড ফরজারি যদি প্রমাণ না হয় তাহলে ডকুমেন্টারি ক্রেডিটের পেমেন্ট দিতে হবে, কিন্তু ফ্রড ফরজারি যদি প্রমাণ হয়, কোর্টের যদি কোনো ডিসিশন থাকে তাহলে আসলে ইস্যুইং ব্যাংকে আর পেমেন্ট দিতে হবে না, পেমেন্ট দেওয়ার বাধ্যবাধকতাটা তার থাকে না। আচ্ছা, এখানে বলছে যে এলসি ব্যবহার মানে যখন হয় তখন এলসি করার সময় আপনি ইউসিপি 600 তারপর সে ইনকোটার্মস যেগুলো আছে প্রপারলি ব্যবহার করতে হবে। ওকে, মানে শুধু ব্যবহার না, ব্যবহার করতে হবে। এবং বলছে যে যদি ইউসিপি 600 এর এলসি হয়, আন্ডারে এলসি হয়, ইনকোটার্মস থাকে, তাহলে ইউসিপি 600 এর যে মানে ব্যাখ্যা, ইনকোটার্মস এর যে ব্যাখ্যা, সেইগুলো আসলে অটোমেটিক্যালি কি হবে? এক্সিকিউট হবে। আমরা বলতেছি ইউসিপি 600, এখানে বলছি ইউসিপি 500। ঘটনাটা কি বলেন তো? কেউ বলতে পারেন? ইউসিবি 500 তো স্যার ওই 2000 সালের যেটা ছিল পাবলিশ হয়েছে ওইগুলো। এক্স্যাক্টলি, কারণ এই ডকুমেন্টারি ক্রেডিটের যে শরিয়া স্ট্যান্ডার্ড, এটা পাবলিশড হয়েছে 2005 সালে সম্ভবত। তো 2005-এ তো ইউসিপি 500 ছিল, 2006 500 ছিল। ইউসিপি 600 তো আসছে 2007-এর জুলাই থেকে। তো যার কারণে এখানে ইউসিপি 500 আছে। This is all about the definition, types and characteristics. এত কিছু শোনার পরে এইবার আসেন, আমরা এখন বলতে চাই যে শরিয়াতে আসলে এই ডকুমেন্টারি ক্রেডিটটা বৈধ নাকি অবৈধ। এখন যদি আপনি আগের পড়াগুলো বুঝে থাকেন তাহলে এইখানে আর বেশি সময় লাগবে না, কারণ এইখানে এলসি রিলেটেড কিছু কথা আছে। আর পারমিজিবিলিটি হওয়ার ক্ষেত্রে মুশারাকা, মুদারাবা, তারপরে হচ্ছে আপনার যে কন্ট্রাক্ট গুলো আছে বেসিক কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট গুলো অ্যাপ্লিকেবল। মানে এখানে আসলে এলসির জন্য আলাদা কিছু নাই। Permissibility of documentary credit. Dealing in documentary credit includes agency for providing procedural services. দেখেন, এলসি যখন আপনি ইস্যু করেন এটা একটা এজেন্ট হিসেবে ইস্যু করেন, কারণ আপনি বায়ার যখন আপনাকে অ্যাপ্লিকেশন দেয়, আপনি তার পক্ষ থেকে আপনার একজন অফিসার নিয়োগ করেন, তারপরে আপনি কম্পিউটারে টাইপ করেন, তার মানে অ্যাজ এজেন্ট আপনি করেন, তার মানে এজেন্সি সার্ভিসটা আপনি দেন। তারপরে সে এলসির যখন ডকুমেন্ট আসে, ডকুমেন্ট চেক করেন, এগুলো তো সব এজেন্ট হিসেবে আপনি করেন। তার মানে হচ্ছে এলসির মধ্যে একটা এজেন্সি কন্ট্রাক্ট থাকে। অ্যান্ড দ্য প্রভিশন অফ ইনস্টিটিউশনাল গ্যারান্টি, আর একটা থাকে হচ্ছে গ্যারান্টি। এই যে আপনি বললেন যে তুমি যদি কমপ্লাইং প্রেজেন্টেশন দাও, অর্থাৎ তুমি যদি স্টিপুলেটেড ডকুমেন্ট সহ প্রেজেন্টেশন দাও, তাহলে আমি তোমাকে পেমেন্ট দেব। এখানে কিন্তু গ্যারান্টিটাও থাকে। তাহলে একটা এলসিতে অ্যাকচুয়ালি দুই ধরনের অব্লিগেশন ব্যাংকারের থাকে। অব্লিগেশন বলতে পারেন, কন্ট্রাক্টও বলতে পারেন। একটা হচ্ছে এজেন্সি কন্ট্রাক্ট আর একটা হচ্ছে গ্যারান্টি কন্ট্রাক্ট। আরবিতে এই দুইটা কন্ট্রাক্টকে কি বলে? আরবিতে ওয়াকালা কন্ট্রাক্ট। ওয়াকালা মানে হচ্ছে এজেন্সি কন্ট্রাক্ট। উকিল বলে না, উকিল, এটা তো আরবি শব্দ থেকে আসছে, ওয়াকালা থেকে উকিল। তার মানে ওয়াকালা মানে হচ্ছে এজেন্সি কন্ট্রাক্ট, আর কেফালা, কেফালা মানে হচ্ছে আপনার গ্যারান্টি কন্ট্রাক্ট। এগুলো আপনারা Guarantee।
হ্যাঁ, বেসিক যখন পড়বেন, অ্যাজ বোথ এজেন্সি অ্যান্ড গ্যারান্টি কন্ট্রাক্টস আর পারমিজিবল। যেহেতু এজেন্সি, ওই যে আমি আপনাকে বলছি না যে এখন শুধু তুলনা করবে যে ডকুমেন্টারি ক্রেডিটটা আসলে বৈধ কিনা। যেহেতু একটা ডকুমেন্টারি ক্রেডিটে দুই ধরনের কন্ট্রাক্ট থাকে, এজেন্সি কন্ট্রাক্ট আর একটা হচ্ছে গ্যারান্টি কন্ট্রাক্ট, দুইটা কন্ট্রাক্টই যেহেতু শরীয়তে পারমিজিবল, ডকুমেন্টারি ক্রেডিট বিকামস পারমিজিবল। সুতরাং ডকুমেন্টারি ক্রেডিটটাও পারমিজিবল, সাবজেক্ট টু দ্য কন্ডিশন স্টিপুলেটেড ইন দি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো মেনে চললে ডকুমেন্টারি ক্রেডিটটাও পারমিজিবল। আচ্ছা, আচ্ছা, ওপেনিং অফ অল টাইপস অফ ডকুমেন্টারি ক্রেডিটস, ইটস ইস্যুয়েন্স এন্ড কনফার্মেশন অন দ্য বেসিস অফ ক্লায়েন্টস অর্ডার অর ফর ইনস্টিটিউশন ইটসেলফ আর পারমিটেড টু দ্য ইনস্টিটিউশন। বললাম সব পারমিটেড। ইট ইজ অলসো পারমিজিবল টু অ্যান ইনস্টিটিউশন টু পার্টিসিপেট অর প্লে অ্যান ইন্টারমিডিয়ারি রোল। যেহেতু এলসি পারমিজিবল, বলছে যে এলসির মধ্যে মানে ইন্টারমিডিয়ারি অনেকগুলো আছে না? কয়টা ইন্টারমিডিয়ারি আমরা দেখছিলাম? অনেকগুলো ইন্টারমিডিয়ারি ব্যাংক আছে না? দুই একটা নাম বলেন। অ্যাডভাইসিং ব্যাংক, হ্যাঁ, আর? কনফার্মিং ব্যাংক, থ্যাংক ইউ। আর? রিইম্বার্সমেন্ট ব্যাংক, রিএম্বার্সিং ব্যাংক। আর? নমিনেটেড ব্যাংক, প্রেজেন্টিং ব্যাংক। তাহলে এই সমস্ত যারা ইন্টারমিডিয়ারি আছে, যেহেতু এলসি বৈধ, ইস্যুইং ব্যাংকের কাজ বৈধ, সুতরাং বলছে যে ইন্টারমিডিয়ারি রোল যারা প্লে করছে তাদের কাজও বৈধ। ওকে, আচ্ছা, এইখানে আচ্ছা আর একটু পরে পড়ি আমরা, দেখি। এখানে বলছে যে কিছু কাজ অবৈধ, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ইট ইজ নট পারমিজিবল ফর দ্য ইনস্টিটিউশন টু আন্ডারটেক ট্রানজাকশনস ইন ডকুমেন্টারি ক্রেডিট in accordance with what is stated in item 3 by 1 by 2, either for itself or on behalf of another as a client or institution or by way of collaboration when such credit pertains to goods that are prohibited by the Sharia. ভেরি ইন্টারেস্টিং। প্রথম বলছিল যে পারমিজিবল, এখানে বলছে যে না, আপনি এলসি করতে পারবেন না, ইন্টারমিডিয়ারি ফাংশনও করতে পারবেন না যদি আন্ডারলাইং গুডসটা শরিয়া সম্মত না হয়। যেমন আপনি চাইলেই শুকুরের মাংস আমদানি করার জন্য আপনি এলসি করতে পারবেন না। আমি একটু দ্রুত যাচ্ছি। or is based on a contract that is void or irregular due to violating conditions or includes interest either charged or paid, whether explicitly as in case of loan upon payment by a beneficiary or amount। আচ্ছা, এখানে আপনারা পড়ে নেন, আমি শুধু বলি যে বলছে যে এক নাম্বার হচ্ছে অবজেক্টটা যদি হালাল না হয়, হারাম। আচ্ছা, একটু ভাই যিনি কথা হচ্ছে মিউট করে দিয়েন। আচ্ছা, যদি হালাল না হয় তাহলে আপনি এলসি করাও বৈধ না, এলসির ইন্টারমিডিয়ারি হিসেবে পার্টিসিপেট করাও বৈধ না। যেই এলসি ট্রানজেকশনে সুদ জড়িত, যেমন আপনার একটা এলসি হয়েছে, তার আন্ডারলাইং গুডস হারাবে হচ্ছে লিম অথবা এলটিআর দিয়ে, তার মানে এখানে সুদ আছে, সুতরাং এখানেও আপনি পারফর্ম করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এগুলো পড়লে আপনারা বুঝবেন, এগুলা নিয়ে আমি আর কথা বলছি না। আচ্ছা, the bank is obliged to execute the credit when it confirms the construction instructions except, এটা আমরা পড়ে ফেলছি যে যদি ফ্রড এবং ফরজারি হয় তাহলে in which case it is under no obligation to execute it, তাহলে ব্যাংক এটা এক্সিকিউট করতে বাধ্য না। ওকে, provided that if the contract concluded prior to opening of LC credit is nullified by a court decision, the execution of the credit is subject to new agreement। এখানে বলছে যে এলসি করার আগেই যদি কোনো কন্ট্রাক্ট কনক্লুডেড হয়ে আবার নালিফাই হয়ে যায়, তাহলে নতুন করে কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্টের আন্ডারে এলসিটা কার্যকর করতে পারবেন। আচ্ছা, দা কন্ট্রাক্ট প্রিসিডিং দা ওপেনিং অফ ক্রেডিট, এই প্রিসিডিং মানে হচ্ছে সেলস কন্ট্রাক্টের কথা বলছি আমরা। দেখেন, ইট ইজ পারমিজিবল ফর দ্য সেলার টু স্টিপুলেট দ্য সেল কন্ট্রাক্ট দ্যাট পেমেন্ট বি মেড থ্রু ডকুমেন্টারি ক্রেডিট। এখানে বলছে যে আপনি সেলস কন্ট্রাক্টে ডকুমেন্টারি ক্রেডিট দিয়ে পেমেন্ট দিতে পারবেন, এই কন্ডিশন দেওয়ার সুযোগ আছে। সাচ এ কন্ডিশন ইজ ভ্যালিড, এই কন্ডিশন দেওয়াটা বৈধ। আচ্ছা, বলছে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন আপনি বৈধ করতে পারবেন ডকুমেন্টারি ক্রেডিটের মাধ্যমে যদি সেখানে শরিয়া ভায়োলেট না হয়। শরিয়া ভায়োলেট হইতে পারে, যেমন শরিয়া হারাম প্রোডাক্ট থাকতে পারে, হারাম প্রসেস থাকতে পারে,
সুদ থাকতে পারে, এগুলো হইলে আপনি পারবেন না। আচ্ছা, এটা তো আমরা আগে পড়ছি যে ইনকো টার্মস থাকলে ওই ইনকো টার্মস যে ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাই সঠিক যদি মাত্র শরিয়া সম্মত হয়। যদি ইনকো টার্মস এমন কোনো ব্যাখ্যা দেয় যেটা শরিয়া সম্মত না, তাহলে সেটা বৈধ না। আচ্ছা, কমিশন। কমিশন এটা আপনারা পড়ে নিন, আমি শুধু বলছি যে কমিশন আমাদের এলসির মাধ্যমে কয় ধরনের অব্লিগেশন ব্যাংকের তৈরি হয় বা কয়টা কন্ট্রাক্ট হচ্ছে বলেন তো আপনারা? শুরুতে বললাম যে দুইটা, একটা হচ্ছে এজেন্সি কন্ট্রাক্ট আর একটা হচ্ছে কেফালা বা গ্যারান্টি কন্ট্রাক্ট। এজেন্সি কন্ট্রাক্টে যেহেতু এজেন্সি ফি নেওয়া বৈধ, আপনি ওইটা বুঝাই জায়েজ আছে, কিন্তু কেফালার এগেইনস্টে কোনো, যেহেতু আপনারা যখন গ্যারান্টি স্ট্যান্ডার্ডটা পড়বেন তখন দেখবেন যে গ্যারান্টির এগেইনস্টে আপনি কোনো চার্জ নিতে পারবেন না। তো আপনি গ্যারান্টির এগেইনস্টে চার্জ নিতে পারবেন না, এই জন্য এলসির ক্ষেত্রে এই 3 মাস 6 মাস 9 মাস ধরে যে কমিশন ধরা হয় এটা শরীয়তে বৈধ না, কারণ এটা টাইমের সাথে যখনই আপনি ইয়ে করতেছেন তখন এটা গ্যারান্টির প্রশ্নটা আসে। শুধুমাত্র ওয়ান টাইম লামসাম বেসিসে আপনি এজেন্সি কমিশন নিতে পারবেন। আচ্ছা, কমিশন অ্যান্ড এক্সপেন্সেস ইন ডকুমেন্টারি ক্রেডিট, আমি তো আপনাকে বললাম এটা যে দ্য অ্যাসপেক্ট অফ গ্যারান্টি as per she must not be taken into account when estimating fee for documentary credit. Accordingly, it is not permissible for an institution to charge an amount in addition to the actual expenses incurred if it endorses a credit facility issued by another bank. Very interesting, দেখেন বলছে যে আপনি যদি অন্য ব্যাংকের এলসি অর্থাৎ অ্যাডভাইজিং ব্যাংক হন, আপনি যদি কনফার্মিং ব্যাংক হন, তাহলে শুধুমাত্র আপনি আপনার এক্সপেন্স নিতে পারবেন, এর জন্য আলাদা কোনো ফি নিতে পারবেন না। ঠিক আছে? এটা খুবই সোজা। দ্য ইস্যুয়েন্স অফ আ ক্রেডিট ফ্যাসিলিটি শুড নট ইনভলভ রিবা বেয়ারিং প্রফিটস অর বিকাম আ মিনস ফর সাচ প্রফিট, অর্থাৎ আপনি রিবা বেয়ারিং কোনো প্রফিট নিতে পারবেন না। যেমন আপনাকে একটা খুবই ক্রিটিক্যাল একটা উদাহরণ দেওয়া যায়, ইউপাস এলসির ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো এলসি করে ঠিক আছে, কিন্তু সেখানে ইউপাসে কিন্তু বলা থাকে যে আহ, আপনাকে এই নগদে যে পেমেন্টটা দিচ্ছে বাকিতে 3 মাস পরে এর চেয়ে বেশি পেমেন্ট দেওয়া হবে। এটা কিন্তু ইসলামী ব্যাংকের এলসিতেও কিন্তু সুদ চলে আসে। এটা আসলে কিভাবে অ্যাভয়েড করা যায়, অনেকগুলো বুদ্ধি আছে, কিন্তু বাংলাদেশে ওই বুদ্ধির কোনোটাই এখন পর্যন্ত চর্চা করা হয় না। এই একই কথা আবার বারবার বলছে, দেখেন ইট ইজ নট পারমিসিবল টু ইউজ আ কম্বিনেশন অফ কন্ট্রাক্ট ইন ডকুমেন্টারি ক্রেডিট অ্যাজ অ্যান এক্সকিউজ ফর ইনভলভমেন্ট ইন দ্য প্রহিবিটেড ট্রানজেকশন such as taking a commission for providing a guarantee or extending a loan। বলছে কম্বিনেশন অফ কন্ট্রাক্ট করে এমন কোনো ট্রানজেকশন করা যাবে না যেটা শরীয়তে বৈধ না। যেমন 1 নাম্বার বলছে যে গ্যারান্টির এগেইনস্টে কমিশন নেওয়া, 2 নাম্বার হচ্ছে লোন দিলেন ইন্টারেস্টের ভিত্তিতে, সেটা বৈধ না। আচ্ছা, the rule 331 above equally applies receiving payment commission expense and stipulated where the institution acts as, আচ্ছা এটা একই কথা বলছে যে উপরে যে নিয়মগুলো পড়লেন এই কমিশন নেওয়ার ক্ষেত্রে, এক্সপেন্স ইনকার করার ক্ষেত্রে, এগুলো আসলে ইন্টারমিডিয়ারির ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য। আচ্ছা, এখানে আছে দ্য রুলিং অফ কমিশন ফর প্রোভাইডিং লেটার্স অফ গ্যারান্টি দ্যাট ওয়াজ স্টেটেড ইন দ্য শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 5 অন গ্যারান্টিজ মাস্ট বি অ্যাপ্লাইড হোয়েন ডিটারমাইনিং কমিশন। যখন আপনি গ্যারান্টির ভিত্তিতে কমিশন দাবি করবেন তখন আপনাকে স্ট্যান্ডার্ড 5-এ যে স্ট্যান্ডার্ড মানে যে নিয়ম কানুন বলা হয়েছে সেই নিয়ম কানুন মেনে আপনাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই সবগুলো একই কথা, এগুলো আমরা আর আলাপ করছি না, আমরা শুধুমাত্র আচ্ছা এইখানে আসেন, এইটা ইম্পর্টেন্ট। মুরাবাহা ট্রানজেকশনস ইন ডকুমেন্টারি ক্রেডিট, আমরা যে কনভেনশনাল ব্যাংকের এগেইনস্টে এলটিআর বা লিম করা হয় তার এগেইনস্টে ব্যাংকগুলো দেয় হচ্ছে মুরাবাহা। মুরাবাহা স্ট্যান্ডার্ড কি আপনাদের এই যে যে স্ট্যান্ডার্ড গুলো পড়ানো হয়েছে 1টা বা 2টা ক্লাস, এখানে কি মুরাবাহা স্ট্যান্ডার্ডটা পড়ানো হয়েছে? না স্যার, হয় নাই। হয় নাই। তাহলে এইটা আসলে আমরা এখানে পড়লেও আপনাদের জন্য কষ্ট হবে যদি আপনাদের আগে জানা না থাকে।
মুরাবাহা আপনারা জানেন যে প্রফিট অন, সরি, সেল অন প্রফিট। ইসলামিক টার্মিনোলজির মধ্যে মুরাবাহা মানে হচ্ছে সেল অন প্রফিট। এই প্রফিটটা ক্লায়েন্টকে ডিক্লেয়ার করতে হয়। তো আমরা যে কাজটা করি যে যখন একটা কাস্টমার এলসির মাধ্যমে গুডসটা আনে, তাহলে আমরা আগে ব্যাংক, যেহেতু গুডসটা ব্যাংক আনতেছে সুতরাং ব্যাংকের মালিকানা থাকে, তো সেই ব্যাংক আবার কি করে তার সাথে প্রফিট যোগ করে কাস্টমারের কাছে বিক্রি করে। তো এই বিক্রি করাটা বৈধ, কিন্তু বলা হয়েছে যে ওপেনিং অফ ডকুমেন্টারি ক্রেডিট শুড নট প্রিসিড দ্য কনক্লুশন অফ দ্য সেলস কন্ট্রাক্ট বিটুইন অর্ডারার অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি। ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের সমস্ত ব্যাংকগুলো এখানে ভুল কাজ করে। এখানে বলছে যে এলসি করে গুডস আসার আগে আপনি মুরাবাহা কন্ট্রাক্টটা করতে পারবেন না। আমরা কি করি, এলসি ওপেনিং এর সময় কিন্তু আমরা মুরাবাহা কন্ট্রাক্টেও সিগনেচার করে ফেলি। এটা বৈধ না। কেন বৈধ না? কারণ মুরাবাহা কন্ট্রাক্ট তখনই সম্পন্ন হবে যখন গুডস ব্যাংকের মালিকানায় আসবে। ব্যাংকের মালিকানায় আসবে বলতে একেবারে গোডাউনে আসতে হবে নট নেসেসারি, যখন বিএলটা ইস্যু হয়ে যাচ্ছে। বিএল ইস্যু হয় কখন বলেন তো দেখি? বিল অফ লেডিং কখন ইস্যু হয়? পণ্য যখন জাহাজীকরণ করা হয় তখন। এক্স্যাক্টলি, জাহাজীকরণ করা হয়। তাহলে পণ্যটা জাহাজীকরণ করে যখন ব্যাংকের নামে বিল অফ লেডিংটা ইস্যু করা হয়, তার মানে ব্যাংক কিন্তু অলরেডি মালিক হয়ে গেছে। কেমনে মালিক হয়েছে? যে ওই জাহাজের গুডস এই বিল অফ লেডিং ব্যাংক যতক্ষণ পর্যন্ত এন্ডোর্স করে না দিবে বা ব্যাংক উপস্থাপন না করবে, অন্য কারোর কাছে কিন্তু এই মালটা দেবে না। তো সুতরাং এই পণ্য জাহাজীকরণের পরে আপনাকে কি করতে হবে? মুরাবাহা মানে কন্ট্রাক্টটা করতে হবে। আগে যদি করে ফেলেন তাহলে সেটা বৈধ হবে না, কারণ মাল আপনার কবজায় আসে নাই বা আপনার পজেশনে নাই। বাংলাদেশের সব ব্যাংকই একই কাজ করে, ইসলামী ব্যাংকগুলো একই কাজ করে, যে এলসি যখন করে মুরাবাহাটা আসলে কন্ট্রাক্ট গুলো করে ফেলে, বাট এটা শরিয়া সম্মত না। Institution should be the party who purchases from the supplier and then sells to the client through মুরাবাহা as per ruling stated। যে এখানেও বলছে যে মুরাবাহা স্ট্যান্ডার্ড হচ্ছে 9(8), সেই 8 অনুযায়ী গুডস এর মালিকানা আপনাকে হতে হবে। যেমন পারচেজ আগে নিজে করতে হবে, তারপরে সেল করতে হবে। আপনি পারচেজ না করে সেল করার কোনো সুযোগ আপনার নাই। মুশারাকা কন্ট্রাক্ট, এটাতে একটু ফ্লেক্সিবিলিটি আছে, কারণ হচ্ছে মুশারাকা কন্ট্রাক্ট আপনি আগেও করে ফেলতে পারেন। মুশারাকা মানে কি বলেন? জয়েন্ট অ্যাডভান্স। জি মনির ভাই কি পড়তেছ? মুশারাকা কি? জয়েন্টলি যে ব্যবসাটা করা হয় স্যার ওটা। এক্স্যাক্টলি পার্টনারশিপ ইন ক্যাপিটাল। পার্টনারশিপ ইন ক্যাপিটাল তার মানে হচ্ছে এলসি করার সময় এলসির যে ওনার বলছে, যে মানে যিনি আছে উনি একটা মার্জিন দিয়ে বলতেছে যে আমি 20% দিচ্ছি, আপনি আরো 80% দেন, দিয়ে একটা গুডস আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে গুডস বিক্রি করে আমরা যার 80%, আপনি 80%-এর লাভ নেবেন, আমি 20%-এর লাভ নেব। সুতরাং এই মুশারাকা ট্রানজেকশনটা বা মুশারাকা কন্ট্রাক্টটা আপনি চাইলে এলসি করার সাথে সাথে করে ফেলতে পারবেন, নো প্রবলেম। সালাম আলাইকুম মিজান ভাই। জি শেষ করে দিচ্ছি। 1 মিনিট একটু সময় নেই, বলেন। আপনি যদি একটু অনুমতি দেন আর কি। অফকোর্স, আমি চিন্তা করলাম আমারে জি। থামায় দিচ্ছেন কিনা। না না না, আমাদের পার্টিসিপেন্টরা ওনারা 11টা পর্যন্ত অভ্যস্ত। যাক, আচ্ছা, সম্মানিত পার্টিসিপেন্ট, আমি মাইনুদ্দিন জাহাঙ্গীর, প্রথম সেশন আপনাদের সাথে ছিলাম। আমাদের আজকে তৃতীয় সেশন চলছে, ট্রায়াল সেশনের আজকে তৃতীয় সেশন। গত সেশনটি নিয়েছেন আমাদের আতিক ভাই। তো আমাদের এই পুরা কোর্সে আমি, আতিক ভাই এবং মিজান ভাই তিনজনকে আপনারা ডেডিকেটেড মেন্টর হিসাবে পাবেন। এছাড়াও আমাদের ট্রায়াল সেশনে আপনারা দেখছেন এই নেক্সট ক্লাসটাই নেবেন হাবিবুর রহমান স্যার, যিনি এসবিপি এবং হেড অফ ইন্টারনাল শরিয়া অডিট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আছেন। আমাদের রহমতুল্লাহ খন্দকার স্যার আছেন, মিজানুর রহমান স্যার আছেন ইবিএল এর হেড অফ ইসলামিক ব্যাংকিং। তো এছাড়াও আমাদের একটা বড় স্পিকার প্যানেল আছেন, ওরা সবাই ক্লাস নেবেন। এই প্যানেলের বাহিরেও আরো বেশ অনেক স্পিকার আমাদের এখানে ক্লাস নেবেন। তবে আমরা সবসময় যে কথাটা বলে থাকি আমাদের রুটস একাডেমিতে, কোয়ালিটি ফার্স্ট। আমরা অলওয়েজ কোয়ালিটি এনশিওর করব। আমাদের এখানে যারাই মেন্টর হিসাবে আসবেন, স্পিকার হিসাবে বা ক্লাস নেবেন, আশা করি প্রত্যেকের ক্লাসই আপনাদের ভালো লাগবে। এবং আপনাদের জন্য আমাদের যে আয়োজনগুলি আছে, এখন ট্রায়াল সেশন দেখে আমরা পরীক্ষাগুলি নিচ্ছি না। জুলাইয়ের 1 তারিখে আমাদের ফর্মাল ইনঅগুরেশন হবে, এরপরে আমরা রেগুলার ক্লাস শুরু করব। তো রেগুলার ক্লাস যখন শুরু হবে তখন প্রত্যেকটা সেশনের উপরই আমাদের
এই মক টেস্ট হবেন। এরপরে আপনাদের সাথে শুরুর দিন যেভাবে শেয়ার করেছি, আমরা প্রতি 10টা স্ট্যান্ডার্ডকে একসাথে করে একটা পরীক্ষা নিব। টোটাল স্ট্যান্ডার্ড গুলোকে ভাগ করে আমরা পরীক্ষা নিব এবং টোটাল স্ট্যান্ডার্ডের উপর আমরা পরীক্ষা নিব। পাশাপাশি বর্তমান সময়ে যে প্রক্রিয়ায় প্রশ্নগুলি করা হচ্ছে পরীক্ষার মধ্যে, ঠিক ওই সিস্টেমে আমরা আপনাদেরকে একটা প্রশ্ন ব্যাংক দিয়ে দিব, যাতে আপনারা পরীক্ষায় যাওয়ার আগেই নিজেরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারেন। আর আমাদের প্রত্যেকটা সেশনের ভিডিও রেকর্ডিং থাকে। যারা আমাদের সাথে আস্থা রেখে পথ চলবেন, আমরা তাদেরকে ভিডিও রেকর্ডিং এর অ্যাক্সেসও দিয়ে দিব। আপনারা যখন পড়বেন তখন সেই ভিডিও সহযোগিতারাও নিতে পারবেন। তো সর্বোপরি হচ্ছে, আমাদের রুটস একাডেমির পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার জন্য যতদূর প্রচেষ্টা রাখা দরকার আমরা ইনশাল্লাহ রাখবো। এতে আমাদের কোনো এই অবহেলা থাকবে না, এটা আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি। আর বাদবাকি হচ্ছে, আমাদের 3টা ট্রায়াল সেশন আছে। যারা সিপিএসএস পরীক্ষা দিতে চান, আমি রিকোয়েস্ট করব এই সময়ের মধ্যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা ফাইনাল করবেন। আমাদের অলরেডি একটা পেড গ্রুপ খোলা হয়েছে। যারা এই রেজিস্ট্রেশন চূড়ান্ত করতেছেন, আমরা তাদেরকে সেই পেড গ্রুপে নিয়ে যাচ্ছি এবং 1 তারিখের পর থেকে আমাদের সকল ডকুমেন্ট, সকল তথ্য এবং লিংক শুধু পেড গ্রুপেই শেয়ার করা হবে ইনশাল্লাহ। আর আমাদের এই ক্লাস সহ সার্বিক বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, যে কোনো সময় গ্রুপে সবসময় আমার নাম্বারটা দেয়া থাকে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন। আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমাদের এই ব্যাচটা সাফল্যের সাথে শেষ করতে চাই। তো ধন্যবাদ সবাইকে। মিজান ভাই, প্লিজ, আমি একটু সময় নিলাম। না না, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরাও প্রায় শেষের মধ্যে চলে আসছি। আচ্ছা, মুশারাকা এবং আহ, আমাদের মুরাবাহা কন্ট্রাক্টটা আমরা বুঝলাম। বুঝলাম বলতে এটা তো আগেই বলছি যে এটা কিন্তু বেসিক স্ট্যান্ডার্ডের পড়া। যখন আমরা বেসিক স্ট্যান্ডার্ড পড়বো তখন আলটিমেটলি আমরা এই বিষয়গুলো বুঝে ফেলবো। আচ্ছা, এখানে জেনারেল কিছু রুল বলা হয়েছে। ইফ দ্য ক্রেডিট ট্রানজেকশন ইনক্লুডস আ প্রভিশন দ্যাট ইট ইজ সাবজেক্ট টু দ্য প্রিভিলেন্ট প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট ইউনিফাই ডকুমেন্টারি ক্রেডিট, it is necessary to qualify such a statement with the stipulation that it will not violate Sharia rules and principles. It is preferable that the institution presents alternatives that could be agreed upon between the institution and the correspondent banks. এখানে বলছে যে দেখেন, ইফ দ্য ক্রেডিট ট্রানজেকশন ইনক্লুডস আ প্রভিশন, অর্থাৎ এলসি যদি এমন কোনো কন্ডিশন প্রিভেইল করে যেই কন্ডিশনটা আপনার ইন্টারন্যাশনাল ট্রানজেকশনে খুব ইম্পর্টেন্ট, তাহলে সেই ধরনের ক্লজ আপনি দিতে পারবেন, কিন্তু সেই ধরনের ক্লজ যেন শরিয়া ভায়োলেট না করে। যেমন আমি আপনাদের উদাহরণ দিলাম যে ইউপাস এলসি। ইউপাস এলসি সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে বা কেউ বলতে পারবেন হোয়াট ইজ ইউপাস এলসি? আচ্ছা, ইউপাস, ইউপাস মানে হচ্ছে ইউজান্স বাট পে অ্যাট সাইট। অনেকে বলে ইউজান্স পেমেন্ট অ্যাট সাইট, অনেকে অনেক নামেই বলে। এর মানেটা হচ্ছে একটা এলসি করছেন, এটাকে বলা হয় হচ্ছে বায়ার্স ক্রেডিট। একটা বায়ার মানে সাপ্লায়ার বলছে আমি তোমাকে বাকি দেব না, বাকি মানে হচ্ছে এলসি, ডেফার্ড এলসি দেব না, তোমাকে সাইট এলসিতে পে করতে হবে। উদাহরণটা আমি এই জন্যই দিচ্ছি যে এইটা দিলে আপনারা বুঝবেন যে প্রিভেইলিং ক্লজটা আসলে কেন শরিয়া সম্মত হয় না। এরকম আরো অনেক ক্লজ আছে, এটা যেহেতু একটা বার্নিং, এটা আপনাকে বলছি। তো এটাতে যেটা হয় যে বায়ার পেমেন্টটা সাথে সাথে দেয় না, কিন্তু সেলার বা এক্সপোর্টার সাথে সাথে পেমেন্ট চায়। তখন বায়ার একটা থার্ড পার্টিকে রেডি করে যে সে বায়ারের পক্ষ থেকে পেমেন্টটা দিয়ে দেবে। তো বায়ার কি করে, বায়ার 3 মাস পরে পেমেন্ট দেয়, কি উইথ প্রফিট অর ইন্টারেস্ট, যেটাই বলেন না কেন, ইন্টারেস্ট সহ সে 3 মাস পরে প্রফিট এটা দিয়ে দেয়।
তো আপনারা জানেন যে ইউপাস এলসিও আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে ব্যাংক তার নিজস্ব ওবিউর মাধ্যমে করে, অফশোর ব্যাংকিং ইউনিট, অথবা থার্ড কোনো ব্যাংকের মাধ্যমে করে। ভেরি ইন্টারেস্টিংলি দেখেন এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে যে দ্য ইয়ে দ্য সেলার উইল গেট পেমেন্ট at site, but the buyer will pay after 3 months to the intermediary with ইন্টারেস্ট অথবা প্রফিট রেট অ্যাজ পার সফর, অথবা যে কোনো একটা, আগে ছিল লিবর এখন হচ্ছে সফর, SOFR, অথবা তার সাথে সফর +3। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশ মানে জিএফইটি গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, সেখানে বলা আছে যে সফর +3.5 এর বেশি আসলে আপনার এই ইউপাসের রেট হইতে পারবে না, অর্থাৎ যে কোনো ফরেন ডেটের ক্ষেত্রে SOFR +3.5 এই পার্সেন্টেজের বেশি নিতে পারবেন না। তো এই যে আপনি দেখেন, তার মানে বায়ার যে পেমেন্ট বায়ারের পক্ষ থেকে থার্ড পার্টি যে পেমেন্টটা করে দিচ্ছে, সেই পেমেন্টটা কিন্তু বেসিক্যালি গুডসের দাম। আর এই ইন্টারিম পিরিয়ডে বায়ার যতটুকু থার্ড পার্টিকে পেমেন্ট করছে, এটা কিন্তু আসলে সুদ। তাহলে এটা কিন্তু একটু ঘুরায়া লেখা যায়। কিভাবে ঘুরায়া লেখা যায়? যে পুরা এলসি ধরেন $1,00,000 এলসি, আপনি বুঝতে পারতেছেন যে আপনি 5% বা 6% ইন্টারেস্ট সহ আপনি দেবেন বা প্রফিট সহ। আপনি গুডসের দাম সেইটা যদি ধরে ফেলেন, যে গুডসের দাম হচ্ছে আপনি 1,00,000, সাপোজ $1,10,000, তাহলে $1,00,000 পাবে হচ্ছে সাপ্লায়ার, $10,000 পাবে হচ্ছে আমার ইন্টারমিডিয়ারি। তাহলে কিন্তু আর শরিয়ার কোনো প্রবলেম থাকে না। কিন্তু এই যে ক্লজটা ঘুরে দিতে হবে, এই ঘুরে এই ক্লজটা কেউ দেয় না। কেন দেয় না? এরও কিছু কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে একটা। এখন আপনি চায়নার কোনো কোম্পানিকে এলসি দিলেন $1,00,000, কিন্তু এলসিতে লেখা আছে $1,10,000, তাহলে ও কিন্তু কনফিউজড হইতে পারে। তো কনফিউজড হইলেও আমাদের এই স্ট্যান্ডার্ড বলছে যে শরিয়া সম্মত যদি না হয়, তাহলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসে থাকলেও সেই ধরনের ক্লজ না দিয়ে আপনি সেই ক্লজকে শরিয়া সম্মত কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে। শরিয়া ভায়োলেটিং কোনো ক্লজ দিলে সেটা আসলে বৈধ হবে না। আচ্ছা, এটা নিয়ে আর কোনো কথা নাই। এখানেও দেখেন বলছে যে it is a requirement to explicitly state that the provision stipulating interest will not be acted upon, and also the trading activities that contravene the provisions of Sharia for valid substitutions। এটা বলছে যে স্ট্যান্ডার্ড 17-তে দেখতে কমার্শিয়াল পেপার। আমি একটু উদাহরণ আপনাদেরকে দেই। আমি আবারও বলছি যে ওই স্ট্যান্ডার্ড গুলো যখন পড়বেন তখন ক্লিয়ার হয়ে যাবে। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা এলসির পেমেন্ট তো 3 ভাবে হয়: সাইড পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স দেওয়া মানে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ আপনি কি করলেন, সিগনেচার করে বায়ারকে দিয়ে সেলারকে দিয়ে দিবেন। এইবার সেলার 3 মাস পরে পেমেন্ট না দিয়ে তার 1 মাস পরে টাকা দরকার, সে 1 মাস পরে এই বিল অফ এক্সচেঞ্জটা কারোর কাছে বিক্রি করে সে কি করবে, ডিসকাউন্টে বিক্রি করে সে টাকা নিয়ে নেবে। এই ডিসকাউন্টিংও কিন্তু হয়। আপনি যদি ফরেন ট্রেডে কাজ করেন দেখবেন এক্সপোর্টারের একটা এলসির পেমেন্ট আসার কথা 90 দিন পরে, সে বলে যে ঠিক আছে আমি 3% ডিসকাউন্ট দিচ্ছি, তুমি পেমেন্ট আমাকে এখনই দিয়ে দাও। বলছে এই ধরনের ডিসকাউন্ট শরীয়তে বৈধ না। কারণ এখানে যে পেপার কেনা বেচা, এখানে বেসিক্যালি কোনো ধরনের আপনি করলেন না, মানে কোনো যেমন আপনি বেসিক্যালি বিল অফ এক্সচেঞ্জটা তো আপনার ধরেন $1,00,000 ছিল। তো $1,00,000 বিল অফ এক্সচেঞ্জ আপনি 1 মাস পরে আমার কাছে আসলেন, আমি বললাম ঠিক আছে আমি $90,000 দিচ্ছি, আমাকে এই বিল অফ এক্সচেঞ্জ দিয়ে দেন। আমি 3 মাস পরে গিয়ে কি করলাম, $1,00,000 নিলাম। তার মানে আলটিমেটলি কিন্তু আমি $90,000 দিয়ে $1,00,000 পাইলাম। এই $10,000 আসলে সুদ। সুতরাং বলছে যে এই ধরনের কেনা বেচা করা শরীয়তে বৈধ না। এটাই কমার্শিয়াল পেপারে আরো বিস্তারিত বলা আছে। ইট ইজ নট পারমিজিবল ফর দ্য ইনস্টিটিউশন টু ডিসকাউন্ট অ্যাকসেপ্ট, এই যে ডিসকাউন্টের কথাটা বললাম আমি। আচ্ছা, ইট ইজ নট পারমিজিবল ফর দ্য ইনস্টিটিউশন টু ট্রেড ইন ডেফার্ড পেমেন্ট ডকুমেন্টস অর অ্যাকসেপ্টেড বিল অফ এক্সচেঞ্জ, দ্যাট ইজ টু পারচেজ দিস ইনস্ট্রুমেন্টস অ্যাট লেস দেয়ার নমিনাল ভ্যালু। ওই যে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের এক্সপোর্টাররা কি করে, 3 মাস পরে পেমেন্ট পাবে, সে আসলে এটা ডিসকাউন্ট করে ফেলে, বলছে এখনই তুমি আমাকে পেমেন্ট দাও, 2% কম দাও। মানে এই যে নমিনাল ভ্যালুর চেয়ে যতটুকু কম নিচ্ছেন সেটাই হচ্ছে সুদ। এখানে কিন্তু সব কথাগুলো সেম।
ইট ইজ নট পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু নেগোশিয়েট। আমরা একটা নেগোশিয়েটিং নিয়ে পড়ছিলাম না, বলছে যে নেগোসিয়েশন করাটাও বৈধ না, কারণ এখানেও বেসিক্যালি আসলে নমিনাল ভ্যালুর চেয়ে কম টাকা দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এইটা বিল অফ ইয়ে নিয়ে বলা হয়েছে। আচ্ছা, এখানে বলছে যে করেসপন্ডেন্ট ব্যাংকের যে ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্টটাও আসলে নেওয়া বৈধ না, কারণ করেসপন্ডেন্ট ব্যাংকের সাথে যে আপনি ক্রেডিট লাইন থাকে, সেখানে ক্রেডিট লাইনে কি হয়, ওভারড্রাফট হয় আপনার, আবার বেশি অনেক সময় নষ্ট অ্যাকাউন্টে বেশি টাকা থাকে, বেশি টাকা থাকলে ইন্টারেস্ট দেয়, আর কম টাকা থাকলে বা ওভারড্রাফট হইলে বা ওডি হইলে আপনাকে টাকা দিতে হয়। এই ধরনের করেসপন্ডেন্ট ব্যাংকিং এ যে ধরনের সুদগুলো হয় সেই সুদগুলো নেওয়াটাও বৈধ না। আমরা যদি এই পুরো বিষয়টাকে একটু সামারাইজ করি, দেখেন পারমিজিবল কি কি: এজেন্সি বেসড সার্ভিসেস, গ্যারান্টি বেসড সার্ভিসেস, ডকুমেন্টারি ক্রেডিট ফর লফুল ট্রেড, মানে আপনি চাইলেও আনলফুল, যেমন এখানে লফুল বলতে বুঝাচ্ছি আমি শরিয়া লফুল, যেমন আপনি শুকরের মাংস, ইন্টারেস্ট বেসড ট্রানজেকশন এগুলো করতে পারবেন না, সুতরাং লফুল ট্রেড করতে হবে। মুরাবাহা ইম্পোর্ট ফাইন্যান্স দিতে পারবেন, মুশারাকা ফাইন্যান্সিং করতে পারবেন, চার্জিং অ্যাকচুয়াল সার্ভিস এক্সপেন্স আপনি নিতে পারবেন, মুরাবাহা ইনভেস্টমেন্ট অফ ক্যাশ কাভার, অর্থাৎ ক্যাশ কাভারের জন্য আপনি মুরাবাহা ট্রানজেকশন করতে পারবেন। নিতে পারবেন না কি কি: ইন্টারেস্ট, ডিসকাউন্টিং বিল অফ এক্সচেঞ্জ, ট্রেডিং ডেফার্ড পেমেন্ট ডকুমেন্টস বিলো ফেস ভ্যালু, ফেস ভ্যালুর নিচে কোনো ডেফার্ড পেমেন্ট আপনি পারচেস করতে পারবেন না। ফাইন্যান্সিং হারাম গুডস, যেই গুডসটা ইসলামে বৈধ না সেই গুডসে ফাইন্যান্স করতে পারবে না। ইন্টারেস্ট বেয়ারিং গ্যারান্টিস, যেই গ্যারান্টিতে ইন্টারেস্ট সংযুক্ত আছে সেইটা আপনি করতে পারবেন না। নন শরিয়া কমপ্লায়েন্ট সিকিউরিটিস, নন শরিয়া কমপ্লায়েন্ট কোনো সিকিউরিটি আপনি নিতে পারবেন না। আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট, এগুলো আবার ওইটারই সংক্ষেপ করা, এটা কোনো ম্যাটার না, জেনারেল রুল আমরা পড়েছি। দিস ইজ অল অ্যাবাউট ডকুমেন্টারি ক্রেডিট। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন কাইন্ডলি একটু, কারো কিছু জানার আছে কিনা? স্যার সিপিএসএস কয়টা স্ট্যান্ডার্ডের উপর এক্সাম হয় স্যার? সিপিএসএস এর বর্তমান সিলেবাস টোটাল তো সম্ভবত 50টা। না না মিজান ভাই, ওই কতটা টোটাল স্ট্যান্ডার্ড আছে ভুলে ভুলে গেছি। 61, আর পরীক্ষা হবে আপনার 59টা স্ট্যান্ডার্ডের উপরে। ও 59টা না, আচ্ছা আচ্ছা সরি, আর 61র মধ্যেও। পরীক্ষা হ্যাঁ বলেন। এটা একটু 61র মধ্যে 59টার উপরে পরীক্ষা হবে আর কি। আচ্ছা আচ্ছা, 61টার মধ্যে পরীক্ষা হবে তাই না, না হ্যাঁ, ওই 59? 61 আপনার এই 2 নাম্বার স্ট্যান্ডার্ড 61 দ্বারা রিপ্লেস করা হয়েছে, আর 33 নাম্বার 60 দ্বারা রিপ্লেস করা হয়েছে, এই জন্য 59টা হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগে তো মানে সিপিএসএস সিএস ডাবল এতে কম ছিল তাই না, এসডব্লিউতে 48টা ছিল। 48টা ছিল, ওইটা ধরেই আমি বলছি আর কি। আর এই এখন তো 2 ভাগে একটা ছিল এক্সামটা হচ্ছে না স্যার, তো কমে যাবে না? জি মনির ভাই মনে হয় কিছু বলছিলেন। এখন সিএসএস টা তো স্যার 2 ভাগে এক্সামটা হচ্ছে, তো সিলেবাসটা কমে যাবে না? না, এখন আপনার সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, একবার টোটাল সিস্টেমই। এখন যেটা করা হয়েছে আপনার সিএসএ ফেলোশিপ আর সিপা ফেলোশিপ, এই 2টা ফেলোশিপের মডিউল একসাথে করে 3টা মডিউল করা হয়েছে বর্তমানে। আর এই 3টা মডিউল হচ্ছে সিপিএসএস, সিপিএজি আর হচ্ছে সিপি ফাস। এই 3টা মডিউলের মধ্যে যে মডিউলই পাশ করবেন সাথে সাথে আপনার সার্টিফিকেট দিয়ে দিবে, প্রত্যেকটাই আবার সার্টিফিকেশন প্রোগ্রাম। আর এই 3টা মডিউলের মধ্যে সিপিএসএস আর সিপিএজি এই 2টা কমপ্লিট করার পরে সিএসএ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আর 3টাই কমপ্লিট হয়ে গেলে আপনি সিপা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আর সবচেয়ে ভালো দিক যেটা, আগে তো আপনার এই সিপগুলি মডিউল পাস না করা পর্যন্ত সিপার ফেলোশিপ দিত না, সার্টিফিকেটও দিত না। এখন হচ্ছে যে কয়টা পাস করবেন, পাস করার সাথে সাথে এটা রিকগনিশনটা চলে আসবে। আরেকটা ভালো দিক যেটা করছে সেটা হচ্ছে আপনার আগের সিএসএটা নিয়ে মানে মার্কেটে একটা প্রশ্ন ছিল যে এই সিএস এর এই পরীক্ষা দেওয়ার পরে তাকে সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার বলাটা আসলে ঠিক হবে কিনা। তো সেই জন্যে
এই পরিবর্তন আনার পিছনে এটাও একটা কারণ। এখন আপনার দেখেন সিপিএসএস মানে সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন শরিয়া স্ট্যান্ডার্ড, তো এটা নিয়ে কিন্তু কারো কোনো প্রশ্ন নাই। আর সার্টিফিকেটটাও এখন আগেরটার চাইতে অনেক বেশি ওজনদার সার্টিফিকেট হয়েছে, যেহেতু আউফির পাবলিশ সবগুলো স্ট্যান্ডার্ডে এখানে পড়া হচ্ছে। পরীক্ষার মানও আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। তো সবকিছু মিলে এখন সিপিএসএসটাকে আপনি আগের যে সিএসএস ছিল এইটার রিপ্লেসমেন্ট ধরতে পারেন আর কি। মানে ওকে। আগে যারা, বর্তমান যারা সিপিএসএস করবে তারা সমান। তো ঠিক আছে, আমাদের মনির ভাই কি প্রশ্নের অ্যান্সার পাইছেন? জি স্যার, পাইছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো তবে আমরা এখানে দুই একটা কোশ্চেন। এখানে জি একটা মনির ভাই বিষয় বলেন কিছু। হচ্ছে নলেজের লেভেলটা। আপনি সিপিএসএস শুরু করার আগে আপনার নলেজ লেভেল এবং সার্বিক অবস্থা কোন পর্যায়ে ছিল এইটা আপনি একটু মনে রাখবেন। আর সিপিএসএস কোর্সটা শেষ করার পরে আপনার নিজের অবস্থানের সাথে আপনি একটু যদি কম্পেয়ার করেন, দেখবেন আপনার মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসে জানা শোনা সার্বিক দিক মিলে। এইটা প্রাপ্তি যে আউফির উসিলায় মানে আমাদের এই টোটাল ইসলামী ব্যাংকিং এর একটা কনসেপ্ট জানার আমাদের সুযোগ হয়েছে। ওকে, ঠিক আছে। তা আমরা দুই একটা কোশ্চেন একটু পড়ার চেষ্টা করি, করে আমরা শেষ করে দিই, যেহেতু যেখানে মিজান ভাই আপনারা আপনি একটু অ্যান্সার। তাহলে শেষ করে দিয়েন আর কি, আমি তাহলে হ্যাঁ, বিদায় আমি নিচ্ছি এই তো আপনার। আর দুই দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, শেষ করে দেবো। ওকে। আচ্ছা দেখেন, এ ব্যাংক চেঞ্জেস দ্য টার্মস অফ দ্য ডকুমেন্টারি ক্রেডিট উইদাউট ইনফর্মিং দ্য বেনিফিশিয়ারি। হুইচ টাইপ অফ ক্রেডিট ইজ দিস মোস্ট লাইকলি টু বি? ইরেভোকেবল ক্রেডিট, স্ট্যান্ড বাই ক্রেডিট, রিভোকেবল ক্রেডিট, ট্রান্সফারেবল ক্রেডিট? সি, রিভোকেবল ক্রেডিট। থ্যাংক ইউ ভেরি মাচ। A seller submits shipping documents to the bank, but some documents do not match the credit instructions. What may the bank do? Automatically release payment, ignore the discrepancies, cancel the sales contract immediately, accept, reject, or request amendment? ডি। Thank you. A beneficiary transfers part of the documentary credit amount to another supplier involved in the transaction. Which type of credit is being used? Transferable credit, revolving credit, standby credit, deferred payment credit? ট্রান্সফারেবল ক্রেডিট। Thank you very much. Transferable credit. তা আপনারা সব জানেন। A company repeatedly ships goods every month under the same credit arrangement and submits phase documents each time within the approved limit. Which credit type best fits this scenario? Back-to-back credit, standby credit, revolving credit, confirmed credit? রিভলভিং ক্রেডিট। Thank you. A buyer opens a documentary credit for importing machinery. Before the seller submits documents, the credit expires. What right does the seller have afterward? The seller can directly claim payment from the buyer. No legal right remains. The bank must pay automatically. The shipping company becomes liable. এ স্যার, এ। Thank you very much. A court declares the underlying sale contract null and void before payment under documentary credit is executed. What happens next? The bank must pay regardless. The bank can sell all future credits permanently. Execution of the credit requires a new agreement. The beneficiary automatically receives compensation. এটা সি হবে স্যার। C হবে। থ্যাংক ইউ। তার মানে কিছু আমি বুঝাইতে পারছি মনে হয় নাকি? জি স্যার। Eastern Garments Limited asks its bank to discount an accepted bill of exchange before maturity at less than its nominal value. According to the standard, the bank should approve immediately, approve with extra collateral, reject because it is not permissible, convert it into Murabaha financing.
ডি হইতে পারে মেবি। স্যার সি। সি, এটা রিজেক্ট করবেন কারণ নমিনাল ভ্যালুর নিচে আপনি কোনো বিল অ্যাকসেপ্ট করতে পারবেন না। আচ্ছা, সেফ ট্রেড ব্যাংক, এটা একটা ব্যাংকের নাম। সেফ ট্রেড ব্যাংক রিফিউজেস পেমেন্ট আফটার ডিসকভারিং ফর্সড শিপিং ডকুমেন্টস presented by the beneficiary. According to the standard, the bank's action is incorrect, prohibited, permissible, subject to customer approval. সাবজেক্ট টু মনোযোগ দিন। কাস্টমার অ্যাপ্রুভাল। নো, ফর্সড শিপিং ডকুমেন্টস, তারপরে ফ্রড ফর্জারি হইলে সেটা ব্যাংক এটা আসলে অবশ্যই পেমেন্ট দেবে না। কাস্টমার অ্যাপ্রুভাল দিলেই কি আপনি একটা ফর্সড ডকুমেন্টের উপর পেমেন্ট দেবেন? এটা ব্যাংকের রাইট আছে, এটা ব্যাংক এটাই করবে, এটা পারমিসিবল। ব্যাংক রিফিউজ করবে, কোনোভাবে এটা পেমেন্ট দেবে না, কাস্টমার অ্যাপ্রুভ করলেও দেবে না। A bank charges a commission for documentary credit based on the duration of the facility. According to the Sharia standard, this is fully permissible, recommended, not permissible, mandatory. নট জি, পারমিসিবল। not permissible। কেন not permissible? একটু ব্যাখ্যা দেন দেখি। নট এটা পারমিসিবল, হ্যাঁ বল। পারমিসিবল হবে। ওহাদুজ্জামান ভাই, ওহাদুজ্জামান ভাই কোন ব্যাংকে আছেন? আমি আল আরাফা ইসলামিক ব্যাংক। ও আমার ওহাদুজ্জামান ভাই না? আচ্ছা, জি 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 ভাই, ও ভালো আছেন? হ্যাঁ সেটাই, আপনার নাম দেখে দেখতেছি। আচ্ছা শোনেন, এটা হচ্ছে আমরা প্রথমেই বলছি যে এলসি কন্ট্রাক্টটা দুই ধরনের, একটা হচ্ছে এজেন্সি কন্ট্রাক্ট আর একটা হচ্ছে গ্যারান্টি কন্ট্রাক্ট। তো এজেন্সি কন্ট্রাক্টে তো আসলে টাইমটা আসলে থাকে না, পিরিয়ডটা থাকে না। পিরিয়ড এই জন্যই থাকে যে এটা আসলে কেফালা কন্ট্রাক্টের আন্ডারে। তো কেফালা কন্ট্রাক্টে তো আমরা নিতে পারি না, এই জন্য যেহেতু ডিউরেশনকে যদি আপনি মেনশন করে কমিশন নেন, তার মানে সেটা কেফালার আন্ডারে হচ্ছে, এই জন্য এটা নট পারমিজিবল। Noor Bank confirms another bank's documentary credit and charges additional money purely for the guarantee itself. According to the standard, this is permissible, not permissible, recommended, required under UCP. নট পারমিসিবল। নট পারমিসিবল, এক্স্যাক্টলি। কারণ আসলে অ্যাডিশনাল মানি আপনি গ্যারান্টি দিছেন এই কারণে নিতে পারবেন না। আপনি শুধুমাত্র যদি এজেন্ট হিসেবে যে কাজ করছেন সেটা যদি খরচ হয়, কোনো করেসপন্ডেন্ট চার্জ হয়, সেটা আপনি করতে পারবেন। দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড ডকুমেন্টারি ক্রেডিট। আমি আমার যতটুকু, যদিও এখানে আসলে অনেক কথা বলার ছিল, তারপরে আমাদের শুধুমাত্র শরিয়া স্ট্যান্ডার্ড নিয়ে যতটুকু এতটুকু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের আমার তো মোবাইল নাম্বার আছে, এখানে কথা বলতে পারেন। আসলে আমি সবসময় একটা কথা বলি যে এখানে যারা আছেন অনেক বিষয়ে দেখা যাচ্ছেন যে আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। এখানে আসলে কেউ টিচার বা কেউ স্টুডেন্ট না, এখানে আসলে মেন্টরিং করা আর কি। আপনারা আমাদের কাছ আমার কাছ থেকে যদি কিছু শেখার শিখবেন, আবার আপনাদের কাছ থেকেও আমরা শিখবো। তো সিপিএসএস পরীক্ষাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনারা এটা যেটা ইয়ে ভাই বললেন যে আলটিমেটলি দেখবেন যে এখন যে নলেজ লেভেল আছে শরিয়ার, যদি এটা কোচিং শেষ করে পরীক্ষায় অংশগ্রহণ করার পরে দেখবেন, ইরেসপেক্টিভ অফ পাস অর ফেইল, আপনি পাস করেন আর ফেল করেন, কিন্তু আপনার নলেজ কিন্তু অনেক মানে গ্যাদার হবে ইনশাআল্লাহ। তো জি, আপনাদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আজকে শেষ করি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।